সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব সেটি বেশ পুরনো বিষয়। আমরা যখন প্রথম দিকে আমার মনে আছে প্র্যাকটিস করতাম, এই বিষয়গুলো নিয়ে বেশ মেয়েরা এসে কষ্টগুলো বলতো যে তারা শাশুড়ির সাথে সহ অবস্থানে তাদের বেশ কিছু অসুবিধা হচ্ছে, তারা কষ্ট পাচ্ছেন ওনাদের কথায়। তো আমাকে একটি মেয়ে বলেছিল, আমার মনে আছে যে অফিসে যাচ্ছিল, তখন তার কাপড় নিয়ে, শরীরে যে কাপড়, সে যে মানে ড্রেসটা পরেছিল, সেই ড্রেস নিয়ে উনি একটি মন্তব্য করেছিলেন, যেটি বেশ বেশ কটাক্ষ করেই কথা বলেছিলেন। এবং মেয়েটি আমাকে বলেছিল যে আমি সেদিন অফিসে বসে কোনো কাজ করতে পারিনি, সারাদিন আমাকে কথাগুলো তাড়া করেছে এবং অফিসে বসে আমি একটা ফোঁটাও মনোযোগ দিতে পারিনি। আমার মনে হচ্ছিল ওনার কথাগুলো আমি আবার শুনতে পাচ্ছি, আমার মনে হচ্ছে আমার ভেতরে কথাগুলো চলছে। তো এরকম কথা অনেক 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 শুনেছি, কিন্তু যেহেতু অনেক বছর ধরে প্র্যাকটিস করছি, রিসেন্ট টাইমসে একটু এই কথাগুলো একটু কম শুনছি। আমি জানি না যে শাশুড়ি আর বউয়ের সম্পর্কের রসায়নে কি কোনো পরিবর্তন এসেছে, নাকি আসলে পরিবর্তন, সামাজিক কিছু পরিবর্তন এসছে। এখন আমরা যেগুলো শুনি সেগুলো বেশিরভাগই শুনি যে তাদের দাম্পত্য সম্পর্কে, এই যে ডিজিটাল সম্পর্ক হয়ে যাচ্ছে আমাদের আমাদের মোবাইলের মাধ্যমে বা অন্যভাবে যে আমাদের পরিচয়গুলো হয়ে যাচ্ছে, তার ফলে তারা ভীষণভাবে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে চলে যাচ্ছে অনেকে। সেখানকার সেই সমস্যাগুলো এসে বেশি আমাদের কাছে বলছে। তো সেই জন্যই ভাবলাম যে আমরা একটু আলোচনা করব আজকে, যে এই রসায়নে কি কোনো পরিবর্তন এসেছে, সামাজিক কোনো পরিবর্তন কি ঘটেছে, কেন এই সমস্যাগুলো কম পাচ্ছি আজকাল, শাশুড়ি বউয়ের সম্পর্কে সমস্যাগুলো। তো যাই হোক, আমি পরিচয় করিয়ে দিয়েছি। স্টুডিওতে যারা এসছেন আজকে অতিথি হিসাবে, একজন হচ্ছে ডাক্তার এস এম আতিকুর রহমান, আপনি হচ্ছেন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং মনোবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী না সহকারী, সরি, আমি আপনাকে সিনিয়র বানিয়ে দিয়েছি বোধহয় একটু বেশি। যাই হোক, আপনি তো হবেন কিছুদিন পরে নিশ্চয়ই। আরেকজন হচ্ছে তাসনুবা হক। তাসনুবা হচ্ছে একজন মনোসামাজিক কাউন্সিলর, লিখেছে, ব্র্যাক ইউনিভার্সিটিতে কাজ করছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক বড় একটা টিম কাজ করছে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে, বাট আমি সাইকোথেরাপিস্ট বলতে চাইবো ওকে। অনেক কাজ করছে, সুন্দর কাজ করছে, এবং আমাদের অনুষ্ঠানে অনেক আগে একবার এসেছিল, তারপর মাঝখানে আর আসেনি। আজকে অনেকদিন পরে ওকে আমরা পেয়ে খুবই আনন্দিত অনুভব করছি। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো তুমি অনেকদিন পরে এসছো, আমি আজকে তোমাকে দিয়ে শুরু করতে চাই। তো তুমি হয়তো শাশুড়ি বউয়ের রসায়নটা কিভাবে দেখছো সেটা সুন্দর করে বললে, তারপর উনি বলবেন। যেভাবে এসছে টপিকটা, যে রসায়নে কোনো কি পরিবর্তন আসলো সময়ের সাথে সাথে, সো এক কথায় বললে ডেফিনেটলি এসেছে। কারণ আমরা তো আসলে সাংস্কৃতিক দিক থেকে নানাভাবে আসলে সময়টা এগিয়েছে, নানা পরিবর্তন এসছে। সো পারিবারিক ক্ষেত্রে, দেশের মধ্যে নানা দৃষ্টিকোণ থেকেই আসলে পরিবর্তনগুলো এসছে। সো আমি অ্যাটলিস্ট যখন ভাবছিলাম এই টপিকটা নিয়ে, ভাবছিলাম যে আমি 3টা জেনারেশন দেখতে পাচ্ছি, আমার নিজের দেখা। আমার মায়ের সাথে তার শাশুড়ির সম্পর্ক, আমার মায়ের সাথে তার পুত্রবধূর সম্পর্ক, এবং আমি আমার শাশুড়ির সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে। সো এই 3টা জেনারেশন আমি দেখতে পেয়েছি, এবং খুব গভীরভাবে যখন ভাবছিলাম, আসলে অনেক অনেক ধরনের ডিফারেন্সেস আছে, সেটা পজিটিভ নেগেটিভ দুই দিক থেকেই। যেমন আমি যদি এক কথায় বলি যে অনেক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক যেমন সেই সময় ছিল, আবার কোনো কোনো দিক থেকে একটু পাওয়ার পজিশনের ক্ষেত্রে কিছু জায়গায় কোনো পক্ষ হয়তো ভিক্টিমাইজ হতো আগের একটা সময়ের কথা যদি বলি। এখন যেমন মেয়েরা অনেক সচেতন হয়েছে, সেই দিক থেকে অনেকেই আগে ওই 2 জেনারেশন আগের কথা যদি বলি, তখন আসলে কাজে ছিল না, ওইভাবে প্রফেশনাল কাজে যুক্ত ছিল না। এখন ম্যাক্সিমামই করছে বা সচেতন হয়েছে এই বিষয়টাতে। সো তাদের চিন্তা ভাবনা, তাদের পারিবারিক গণ্ডি, এগুলো কিন্তু অনেক পরিবর্তন এসেছে। পার্টনারের সাথে রিলেশনশিপ আবার বউ শাশুড়ির সাথে সম্পর্কে অনেক জায়গায় ইম্প্যাক্ট ফেলছে। সো নানা দিক থেকেই আসলে পরিবর্তনগুলো আছে। আমরা হয়তো ডিসকাশনে এগোলে আরও ভাগ ভাগ করে বলতে পারবো। তবে
এখন যেমন ফিল হয় এই প্রেজেন্ট মোমেন্টে দুপক্ষই মানে শাশুড়ি বউ দুজনের ক্ষেত্রেই আপনি যেটা বলছিলেন যে ডিজিটালাইজেশনের কারণে অনেক ধরনের চিন্তা ভাবনায় তাদের পরিবর্তনগুলো এসছে, তবে আমার মনে হয় আগে না সম্পর্কটা দেখা যেত। যেমন আমি খুব পরিষ্কারভাবে আমার মা আর তার শাশুড়ির সম্পর্ক, আমার দাদুর সম্পর্কটা একদম ভিজুয়ালাইজ করতে পারবো, যে একটা হয় না একটা বন্ধন, যেটা সেটা খুব স্পষ্ট ছিল। এখন মনে হয় ওই বন্ধনটা আমি মিস করি অনেক অনেক বেশি। আমি যেমন আমার শাশুড়ির সাথে গল্প করার সময় পাই না, কারণ এসে বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে যায়, তার সাথে যে একটু সময় কাটাবো সময়টা হাতে নেই। সো আমার মনে হয় ওই রিলেশনশিপটা কোথায় যেন মিসিং। এবং আরও যদি আমার পরের সময়ের যাদেরকে দেখছি তাদের কথা যদি বলি, একটু নিজের মতোই আসলে অনেক ব্যস্ত, আসলে সবাই নিজের মতো ব্যস্ত। এবং এখন তার ওই যৌথ পরিবারগুলো খুব কম আছে। যৌথ পরিবারও অনেক ভেঙে গেছে, কিন্তু এখন একক পরিবারই আমরা বেশি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ। সো ডক্টর আতিক, একটু পরে আসি, একটা ফোন চলে এসছে, ফোনটা নিয়ে আসি একটু। ধন্যবাদ তাসনিমা তোমাকে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু জোরে শুনতে পারলে ভালো হতো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। জি, আপনাদের আজকে সাথীদের সাথে আমার প্রশ্ন কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে আমার যে বিগত কিছুদিন গত যে ভূমিকম্প হয়েছে, আচ্ছা আচ্ছা। ভূমিকম্পের সময় আমরা সবাই একটু আতঙ্কিত ছিলাম। হুম। তো আমার যে পরিবার, সে এখন অনুভব করে মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে তার কাছে যে ভূমিকম্প হচ্ছে, আচ্ছা। এবং যে সে হাঁটে তার কাছে মনে হয় যে ভূমিকম্প হচ্ছে, বসে থেকে উঠলে মনে হচ্ছে। তো অনেক সময় তার কাছে মনেই হচ্ছে যে ভূমিকম্প হয়েই যাচ্ছে। তো এইটা কি একটু মানসিক সমস্যা, নাকি আপনার এই এই ভূমিকম্পর আতঙ্কটা তার ব্রেন্ডে বসে গেছে? ওইটা একটু সমাধানের জন্য আপনার যে আপনাকে একটু ফোন দেওয়া। না, খুবই সুন্দর প্রশ্ন। বয়স কত স্ত্রীর? জি, বয়স আপনার 36, আমার ওয়াইফের। আচ্ছা। ওয়াইফ কি পাশে আছেন? জি আছে, কিন্তু উনি কথা বলতে ইচ্ছুক না। একটু কথা বলতে পারলে খুব ভালো হতো, কারণ আমাদের যাদের ট্রমাগুলো খুব থেকে যায় ভেতরে, মানে ওটা তো একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল, তো একটু ইতিহাসটা জানতে পারলে যে তার শৈশব কৈশোর কেমন কেটেছে, ওটার সাথে একটু কানেকশন থাকে আর কি। হ্যাঁ, যে আমরা কেউ কেউ হয়তো বেশি ভয় পেয়েছি, কেউ হয়তো কম ভয় পেয়েছি, আবার কারো ভয়টা এখনো স্থায়ী হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে একটু ওর কাছ থেকে শুনতে পারলে খুব উপকৃত হতাম আমরা। আচ্ছা, আমি কথা বলেন। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। আমি ভাবছিলাম যে কথা হবে কিনা তোমার সাথে। তো একটু কি বলবে তোমার কেমন লাগছে এখন ভূমিকম্পের পর থেকে? তোমার মতো করে বলো। না, আমার ওই মনে হচ্ছে যে মানে খাটে বসলে বা শুলেই মনে হয় যে মাথা একটু ঘোরাচ্ছে বা মানে কাঁপছে আর কি, এরকম মনে হয়, বা দাঁড়িয়ে থাকলে মনে হয় যে কাঁপছে এরকম। আচ্ছা। আর কি বলে, ওই সময়টাতে কি কি অবস্থা ছিল যখন ভূমিকম্পটা হচ্ছিল? তখন তো আমি খাটে শুয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। মানে বুঝতে পারিনি। আমি ভাবছি যে হয়তো কি মানে আমারই মানে তখন আমার বাচ্চার জ্বর ছিল, তো আমি ভাবছি হয়তো খিঁচুনি হয়েছে কিনা, আচ্ছা আচ্ছা। এর জন্য কাঁপতেছে, মানে বুঝে ওঠার আগেই তো ভূমিকম্প শেষ। কিন্তু এরপর থেকে মনে হচ্ছে যে এরকমই, যে খাটে বসলেই ঘুরাচ্ছে বা ঘুমের মধ্যে এরকম আচ্ছা হয় আর কি, মনে হচ্ছে যে কাঁপছে সবকিছু। এবং ঘুমের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, এরকমও হয়েছে? না, কিছুদিন পরই হয়েছে এরকম, মনে হচ্ছে যে ঘুমের মধ্যে মনে হচ্ছে যে মানে হঠাৎ ঘুমের মধ্যে খাটটা ঝাঁকুনি দিয়ে উঠছে, তো মনে হচ্ছে যে আমার ঘুম ভেঙে গেছে এরকম আর। আচ্ছা, তারপরে মানে ওই ওই ইয়েটা কতক্ষণ থাকে, ভয়টা কতক্ষণ কাজ করে? না বেশিক্ষণ না, মানে একটু ওই 2-1 মিনিট, তারপর আবার হ্যাঁ। আচ্ছা, ঠিক হয়েছে। একটু যদি ভাই ভাই বোন কতজন, তোমার শৈশবটা কেমন, একটু ছোট্ট করে বলবে? আমার ভাই বোন তো এখানে না, আমি তো আমার বাচ্চা হাজবেন্ড নিয়ে থাকি। না না না, এক সময় তো ভাই বোনের সাথে ছিলে, ওই ওই সময়কার কথাটা জানতে চাচ্ছি। তোমার শৈশবটা একটু শুনতে চাচ্ছি আর কি, কেমন ছিল শৈশবের দিনগুলো? তখন তো এরকম ছিল না, মানে ভয় টয় কাজ করতো না আর কি।
না, তখন এই ভয় তো ইয়ে কাজ ছিল না। করতো না। কেমন ছিল শৈশবের দিনগুলো, হয় না? আমরা অনেক সময় বলি যে শৈশবে আমার বেশ কিছু কষ্টের স্মৃতি আছে, কেউ বলে যে না আমার সব শৈশবটা খুবই আনন্দের। তোমার শৈশবটা, তুমি কত নাম্বার সন্তান পরিবারে, এবং একটু যদি বলো ভাই বোন বলে কত নাম্বার সন্তান এটা যদি বলো, তারপরে যদি বলো শৈশবের সময়গুলো কেমন ছিল। শৈশব বলতে আমরা ধরো 12-13 বছর বয়স পর্যন্ত যদি চিন্তা করি, যেটুকু যখন আমাদের কিছু স্মৃতি ওই সময় থাকে, তো তোমার ওই তুমি কত নাম্বার সন্তান সেটা যদি একটু বলো। কতজন ভাই বোন তোমাদের? আমি আমার ভাই বোনদের মধ্যে সবার ছোট, 4 ভাই বোনের মধ্যে আমি ছোট। আচ্ছা। আর আমার শৈশব ভালোই, আল্লাহর রহমতে অনেক ভালোই ছিল, মানে কোনো ইয়ে ছিল না, খুব আদরে ছিলাম। আচ্ছা, কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 2 বোন, আমি 4 নাম্বার, আচ্ছা। মানে আমি ছোট, হুম হুম। আমার 2 ভাই 1 বোন বড়। আচ্ছা, মানে উপর থেকে ভাই, ভাই বড় নাকি বোন বড়? ভাই বড়, তারপর বোন, তারপর ভাই, তারপর ও আমি। এরকম পর পর ভাই বোন আছে। জি, জি। ওকে। আর বাবা মা আছেন এখনো বেঁচে? না, আমার বাবা নাই, মারা গেছে। আচ্ছা আর আমার মা আছেন। আচ্ছা। আর পরিবারের ভেতরের মানে পরিবেশটা কেমন ছিল যখন ছোট ছিলে? না, ভালোই ছিল। আমরা ভাই বোন, আমার বড় তো সব ভাই বোন অনেক আদর করতো, আব্বু আম্মু সবাই আদর করতো। একটু কি তোমাকে বেশি দেখে দেখে রাখতেন ওনারা, মানে একটু বেশি অনেক সময় বেশি আদর করলে যেটা হয়? না না, ওইরকম কিছু না, মানে সবাই আদর করতো, আমি স্বাভাবিক কি ছিলাম। আচ্ছা। কিন্তু এই লাস্ট ভূমিকম্পের পরই এই জিনিসটা মানে খুব বেশি আমার ইয়ে হয়ে গেছে আর কি, ভয়টা ভিতরে। এর আগে এরকম মানে কোনো কিছু নিয়ে তুমি কিছু বেশি ভয় পাচ্ছ এরকম আগে এরকম হয়নি? মানে ভূমিকম্প না না, না, অন্য কোনো জি, ব্যাপার না নেই? না। আচ্ছা, ওকে। সো এবারই তুমি ভূমিকম্পের পরে এরকম একটা অসুবিধা বোধ করছো, তাই তো? জি জি। ওকে, একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা হয়তো প্রশ্ন করতে পারে কিছু। ডক্টর আতিক, আপনার প্রশ্ন থাকলে করেন। আমার আসলে তেমন প্রশ্ন হয়, কারণ আমি প্রশ্ন এই নেই। ভূমিকম্পের পর থেকে এই ধরনের পেশেন্ট আচ্ছা, প্রশ্ন পাচ্ছি না থাকলে তো ঠিক আছে, মানে এই অ্যাটাকগুলো হচ্ছে আর কি। হ্যাঁ আমরা আলাপ করবো তাহলে। তাসনিমার কোনো প্রশ্ন? আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভূমিকম্প নিয়ে আপনার ভাবনাটা কি, মানে ভূমিকম্প হলে কি হতে পারে? ভূমিকম্প হলে এইটাই মানে ভয়, মানে বের হইতে পারবো কিনা, মানে এটা আসলে ওরকম কিছুই না, মানে একটা আতঙ্কের মতোই, মানে ভূমিকম্প হবে কি হবে এরকমই, ওরকম কিছু এখনো মানে ভাবি নাই। আচ্ছা, মানে ভয়টা আপনাকে বলছে যে হ্যাঁ, হ্যাঁ। ভূমিকম্প হলে বের হতে পারবো কিনা ওই চিন্তাটা কাজ করছে তখন। জি জি, বা রাতে হলো কিনা ঘুমের মধ্যে, মানে এই ব্যাপারগুলি আর কি, মানে বাচ্চাদের নিয়ে বের হইতে পারবো কিনা, বা বাচ্চাদের কি হবে এই সব আর কি, মানে আমার কিছু হয়ে গেলে বাচ্চাদের কি হবে, কে দেখবে, এই ভয়টাই আর কি। আপনি সামনের সময়টা নিয়ে তখন ভয় পান? জি জি। ওকে। এমনি ওই সময়টা আপনার আপনি মানে ফিজিক্যালি কেমন ফিল করেন সেটা কি মনে আছে? মানে বুক ধড়ফড় করা বা অন্য কোনো ডিসকমফোর্ট এরকম কিছু হয় কি? না, তখন মনে হয় যে মানে মাথা ঘোরায়, খুব উইক লাগে এরকমই। আচ্ছা, ওকে। প্রশ্ন শেষ? তাহলে আমরা ছেড়ে দিচ্ছি ওনাকে। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় তোমার মতো অনেকেই কষ্ট পাচ্ছে, এরকম আরও হয়তো মানুষ আছে, হয়তো তারাও উপকৃত হবে উত্তরগুলো পেলে। আমরা আলোচনা করছি, তুমি ছেড়ে দাও ফোনটা। ওকে ডক্টর, আপনি বলছেন অনেক কেসেস পাচ্ছেন এরকম। জি ম্যাডাম, আমরা এই ভূমিকম্প হয়ে যাওয়ার পরে বেশ কিছু পেশেন্ট পাচ্ছি যারা এসে এই অভিযোগটাই করে যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্যালেন্স পাচ্ছেন না, এবং ভয় পাচ্ছেন যে কিভাবে রেস্কিউ করবে। এটা নিয়ে তারা আতঙ্কের মধ্যে থাকেন, একটা এপ্রিহেনশন আমরা লক্ষ্য করি। তো সেই ক্ষেত্রে আমরা মানে আর কোনো ফিচার কিন্তু আমরা পাচ্ছি না। ওনার ক্ষেত্রেও কিন্তু আর কোনো ফিচার নাই, শুধু এই অ্যাটাকটাই মনে হচ্ছে যে অনেকটা তার ভিতরে বারবার অনুরণিত হয় এই চিন্তাটা। তো এটার জন্য আমরা সামান্য কিছু সিমটোমেটিক মানে লক্ষণ অনুযায়ী কিছু ওষুধপত্র দিই, দেওয়ার পর এটা কমে আসে। ওরা ওষুধ খেয়ে আবার আসে, ওষুধ খাওয়ার পর বেটার ফিল করে, সেটা আমাদেরকে রিপোর্ট করছে। মানে এই ধরনের পেশেন্ট কি একবারই ওষুধ যখন নিয়ে চলে যাচ্ছে এরপরে আর ফেরত আসে কম? না, ফেরত আসে। কজনই এসছে আর আমরা সাধারণত ওষুধ দেওয়ার পরে 2 সপ্তাহ পর আবার দেখা করতে বলি। ওষুধগুলো কাজ করতে 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়।
তো আমরা এই সময়টা পর্যন্ত মানে ওয়েট করি এবং দেখা করতে বলি। এরপর অনেকে সেই প্রায় বলে যে তার 50 থেকে 70% সিমটম চলে গেছে। আচ্ছা, তো আপনি যে এখন যে আমাদের দর্শক বন্ধু কল করেছিল, আপনি কি এরকম কিছু সাজেস্ট করবেন যে ও কি করতে পারে? সেক্ষেত্রে আমরা সাধারণত ওষুধের জেনারিক নামটা আমি বলতে পারি যে আমরা নাম বলেন। মানে এনজিওলাইটিক ওষুধ, মানে দুশ্চিন্তা দূরকারী যে ওষুধ, এটা আমরা দিই। আর মানে অ্যাংজাইটি কমে আমাদের শারীরিক, আমাদের অ্যাংজাইটি যখন হয় আমরা শারীরিকভাবে কিছু সমস্যা ফিল করি, যেমন ব্রিদিং সমস্যা, তারপর হার্টের সমস্যা, হার্টবিট বাড়ে। তো সেটা কমার জন্য আমরা ইনডেভার বা শারীরিক এই অ্যাংজাইটিটা কমানোর জন্য ওষুধ দিই। আর মানসিকভাবে দুশ্চিন্তা কমানোর জন্য আমরা এনজিওলাইটিক দিই। এই দুই ধরনের ওষুধই সাধারণত প্রেসক্রাইব করি। তো করার পর দেখা যায় যে তারা মানে রিলিফ বোধ করেন। ওকে, দ্যাটস নট। আমার মনে হচ্ছিল উনি যে ভাবে বললেন এবং খুব সুন্দর করে, আমি আসলে ওনাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, উনি সুন্দর করে বলছিলেন যে এটা তেমন কিছু না, আমি আতঙ্কিত হই। সো ওনার কিন্তু ওনার সিমটম সম্পর্কে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে। সো ভয় কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম ওই সময়ের ওটা যে রিয়েল না, উনি এটা ডিফারেন্সিয়েট করতে পারছেন, যেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং যেতটুকু আপনি হিস্ট্রিটাও দেখলেন যে খুব বেশি আসলে পাস্ট কোনো এক্সপিরিয়েন্সের সাথে রিলেভেন্ট না, এই এক্সপিরিয়েন্সটাই হয়তো এটা আসছে বারবার। সো ওনার জন্য যেটা বলা যে ভয় হচ্ছে ভবিষ্যৎ নিয়ে। সো ভয় যখন ভবিষ্যতে, তখনই আমরা ওইটাকে আনহেল্পফুল ফিয়ার বলছি। ভয়টা সাথে আনুষঙ্গিক অন্য কোনো কারণ হলে সেটা খুব স্বাভাবিক। আতঙ্কিত সেটাও ফিউচার কেন্দ্রিক, তবে ওই সময়টা আমরা আসলে কিভাবে প্রেজেন্ট মোমেন্টে আসতে পারি সেটা হয়তো ওই সময়ের জন্য বেনিফিশিয়াল হতে পারে। যেমন সিম্পলি জাস্ট মানে ডিপ ব্রিথ বা কিছু ওরকম না, আমি জাস্ট খেয়াল করলাম আমার ব্রিদিংটা এখন কেমন, আমি একটু ফ্লোরে টাচ করলাম, ফ্লোরের টেম্পারেচারটা কেমন, চারপাশে তাকালাম, আমি কোথায় আছি দেখলাম। সো আমি প্রেজেন্ট মোমেন্টটার সম্পর্কে অ্যাওয়্যার হলাম। সো এই ছোট্ট ছোট্ট এই অ্যাক্টিভিটিগুলাই কিন্তু আমাদেরকে আবার প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসতে হেল্প করে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ধরনের ঘটনার পরে আবার হলো কিনা এটা আসাটা কিন্তু খুব আনন্যাচারাল কিছু না, খুবই স্বাভাবিক। সো এটা কিছুদিন যদি এই পরিমাণে আসুনি যে ধরনের সিমটম বলছে, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ স্বাভাবিক প্রক্রিয়া। তবে এটা যদি অনেক দিন ধরে থাকে এবং সিমটম কোনোভাবে বাড়ে বা ওই মোমেন্টটার কোনো ফ্ল্যাশব্যাক উনি চোখের সামনে ভেসে ওঠে বা দুঃস্বপ্ন দেখে, তখন আরেকটু চিন্তা করতে হবে যে কোনো প্রফেশনাল হেল্প দরকার কিনা। এবং চারপাশের মানুষও ওনার কথাটাকে, ওনার ওই মোমেন্টের কষ্টটাকে যদি বুঝতে পারে, রাদার দেন এরকম ভাবার কিছু নাই, তুমি এরকম করছো কেন, এই ধরনের নেগেটিভ ফিডব্যাক না দিয়ে যদি সাপোর্ট করে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, তাহলে এটা আস্তে আস্তে রিলিফটা আসবে সময়ের সাথে সাথে। মানে ওর যে কষ্ট হচ্ছে, কষ্টটাকে যদি হয় না যে কষ্টের সঙ্গে যদি কেউ থাকে যে তোমার আসলেই কষ্ট হচ্ছে, তাহলেও কিন্তু কষ্ট অনেক কমে যায়। হ্যাঁ, আমরাও কিন্তু হই, মানে হঠাৎ করে একটু কিছু হলো, ফ্যানের দিকে তাকাচ্ছি বা পানির দিকে তাকাচ্ছি, কিছু হলো কিনা। সো এটা খুবই ন্যাচারাল। অন্যরা বুঝতে পারলে তখন মনে হয় হ্যাঁ আমিও স্বাভাবিক। হ্যাঁ, এবং ছোট ছোট কিন্তু হয়েছে তারপরে। হ্যাঁ, মানে আমরা কিন্তু একসঙ্গেই ছিলাম। হ্যাঁ, কম্পের পরে আমার মনে আছে যে তুমি বলছিলে যে পানির গ্লাসে পানি একটু নড়ছে। সো হয় না যে অল্প অল্প ছোট ছোট ভূমিকম্প তারপরেও হয়েছে। তো এটা মনে হয় যে যারা আতঙ্কিত হয়েছে তাদের আতঙ্ক হয়তো ওখান থেকেও মানে ওটা লিঙ্গার করেছে আর কি। যদি একবারই হয়ে শেষ হয়ে যেত, তো ছোট ছোট আরো হয়েছে, ওটা থেকে হয়তো মানে সাস্টেনেবল হচ্ছে আর কি, জিনিসটা থেকে যাচ্ছে ভেতরে। বাট তুমি যেটা মনে করছো যে যেহেতু খুব বেশি আতঙ্কিত হচ্ছে না, সে একটু পরেই আবার একটু সময় নিতে পারে, মোমেন্টে আসছে। হ্যাঁ, তবে ম্যাম যদি কারো পাস্ট এরকম কোনো এক্সপেরিয়েন্স থাকে, নট নেসেসারি ভূমিকম্প বা অন্য কোনো ধরনের সাডেন কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা স্ট্রেস, এবং সেটা যদি কোনোভাবে এই ঘটনার মাধ্যমে ট্রিগার করে, তাহলে ডেফিনেটলি আরেকটু গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন আছে। কারণ পুরনো ব্যথা, নতুন ব্যথা সবটা মিলে তো আসলে বড় একটা আকার ধারণ করছে, তখন এটা আরেকটু কেয়ারফুলি হ্যান্ডেল করা, ভয়টা বড় হয়ে যায় তখন। 2-3 মিনিট আছে, আপনি যদি আজকে টপিকটা নিয়ে বলতো। আজকে টপিকটা আসলে যে মানে যখন আমি পড়লাম যে আজকে এই বিষয়ে কথা হবে, আমি প্রথম মনে করলাম যে আমি আসলে কি এই ধরনের কোনো পেশেন্ট পাচ্ছি এখন। তো আমরা দেখলাম যে আগে আমরা যখন আমাদের স্টুডেন্টশিপ ছিল, আমরা যখন কোর্সের দিকে ছিলাম, তখন আমরা এরকম রোগী পেতাম
কনভার্সন ডিসঅর্ডার নিয়ে আসতো অথবা বিষণ্ণতা নিয়ে আসতো, যার সাথে যদি আমরা মানে ফ্যামিলি হিস্ট্রি খুঁজতে যেতাম, দেখতাম যে মানে হাজব্যান্ড ওয়াইফের কনফ্লিক্টের পিছনে যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে মানে শাশুড়ি এবং বউয়ের মধ্যে যে কনফ্লিক্ট সেটা, বা ওই বউ শাশুড়ির যে কনফ্লিক্ট সেটা এসে প্রভাব ফেলতেছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে। তো ইদানিং আমরা এটা আসলে খুব একটা পাচ্ছি না। এর কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমাদের আর্থসামাজিক অবস্থা একটা পরিবর্তন এসেছে। আমাদের যে মানে বউরা এরা আসলে এখন আয় করে, অতটা ফ্যামিলির উপরে ডিপেন্ড করে না। এক, দুই হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা অনেক বেড়ে গেছে, এবং ইভেন যে গার্মেন্টস ওয়ার্কার যারা মানে বিশেষ করে গ্রামে ফ্যামিলি রেখে আসে শহরে এসে থাকে, তারাও দেখা যায় যে মানে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে সেই কারণে তাদের খুব একটা সমস্যা হয় না। কিন্তু এছাড়া আমরা যদি দেখি যে আমাদের রুগীদের মধ্যে যদি আমরা দেখি, তাহলে গ্রাম থেকে আসা যে রুগী তাদের মধ্যে এখন আমরা এরকম কিছু কনফ্লিক্ট পাচ্ছি, কিছু সমস্যা পাচ্ছি। কিন্তু শহর থেকে নগরকেন্দ্রিক যে রুগীগুলো আসে তাদের মধ্যে আসলে আমরা এই ধরনের সমস্যা কমই পাই, যেহেতু তারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, মানে শাশুড়ি হয়তো দূরে থাকে। তবে কেউ কেউ আছে যে যেমন মানে বৃত্তের দিক থেকে যদি আমরা দেখি, তবে মানে নিম্ন মধ্যবিত্তের কিছু মানে ফ্যামিলিতে আমরা এটা লক্ষ্য করি যে সেই বউরা যখন শ্বশুর বাড়িতে যায় ঈদে কুরবানিতে, তখন কিছু কথা শুনে আসে যেগুলো নিয়ে আবার পরবর্তীতে অনেক সময় আমাদের কাছে আসে, এবং সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ডিসফাংশনের সাথেও জড়িত হয়ে যায়। যে হাজবেন্ডের সাথে সেক্সুয়াল আগ্রহ হারিয়ে ফেলছে, এবং সেটার চিকিৎসা করতে যে আমরা দেখছি যে এটা আসলে শুরু হয়েছে অন্যভাবে। যে ওই অতীত যে তার তিক্ত অভিজ্ঞতা, সেখানে দেখা যাচ্ছে যে হাজবেন্ড অনেক সময় মাকে সমর্থন করতে যায়, এবং সেখান থেকে একটা যে মানে বন্ধু সুলভ যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়, বরং একটা মাস্টার সুলভ সম্পর্ক তৈরি হয়ে যায়, যেখান থেকে দেখা যাচ্ছে যে মেয়েদের যে মানে সেক্সুয়াল আগ্রহ সেটা অনেক সময় কমে যায়। এটা আমরা পাচ্ছি, মানে হাজবেন্ডের প্রতি একটু বিরূপ মনোভাব তৈরি হয়, বা তার প্রতি সেক্সুয়াল যে মানে আগ্রহটা এটা একটা অনীহা তৈরি হয়ে যায়। কারণ আমাদের যদি আমরা থিওরিটিক্যালি যাই, তাহলে যেটা হচ্ছে যে হিউম্যান সেক্সুয়াল রেসপন্সের ক্ষেত্রে পরবর্তীতে মাস্টার জনসনের পর যে থিওরিটা আসছে সেটা হচ্ছে রোজমেরি ব্যাশনের। মাস্টার জনসনটা যে মানে যেভাবে বর্ণনা করছে সেটা পুরুষের সাথে বেশি মেলে, কিন্তু রোজমেরি ব্যাশন উনি একজন গাইনোকোলজিস্ট এবং নিজেও একজন ফিমেল। উনি এই তথ্যটা নিতে রাজি ছিলেন না, এবং উনি এটার একটা ক্রিটিসিজম করে নিজে আবার রিসার্চ করে যে মডেলটা দেন সেটা আমরা সার্কুলার মডেল বলি। এই সার্কুলার মডেলে দেখা যাচ্ছে যে একটা মেয়ে তখনই সেক্সুয়ালি মানে আকর্ষণ বোধ করে যখন সে বন্ধুসুলভ পরিবেশ পায় এবং তার কেয়ারিংটা প্রপারলি হয়। এছাড়া সে মানে সেক্সুয়াল আগ্রহ নিজ থেকে স্পন্টেনিয়াসলি খুব একটা বোধ করেন না। তো সেটার সাথে আমরা দেখি যে এটা মিলে যাচ্ছে। তো সেই কারণে আমরা মানে এটা একটা কারণ হিসাবে আমরা অনেক সময় পেশেন্টের কাছে খোঁজ নিই যে মানে তার হাজবেন্ডের সাথে সম্পর্কের কোয়ালিটিটা কীরকম। সেখানে দেখা যায় যে আমরা এই থার্ড পার্টি বা এই শাশুড়ির বিষয়টা চলে আসে। ওকে, হ্যাঁ, আমরা সুযোগ পেলে সময় পেলে আরও আলোচনা করব। এখন বিরতির সময় হয়ে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা আজকে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা ছিল বউ আর শাশুড়ির সম্পর্ক নিয়ে, যে সম্পর্কের ধরনটা কি পরিবর্তন হয়েছে কিনা, মানে কেমিস্ট্রিটা চেঞ্জ হয়েছে কিনা, সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ইতিমধ্যে একজন দর্শক বন্ধু আমাদেরকে কল করেছিলেন, তার ভূমিকম্পের পরে খুবই ভয় লাগছে, হঠাৎ হঠাৎ ভয় লাগে। তো সেটা নিয়ে আমাদের অতিথিরা খুব সুন্দর আলোচনা করেছেন, মানে কিছু হয়তো সাহায্য হয়েছে কিনা। মানে আমার মনে হচ্ছে যে দুজনেই তোমরা একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করেছো। তো যেহেতু আমাদের এখন ফোন হাতে নেই, আমরা কি আজকে টপিকটা নিয়ে আরেকটু এনলাইটেন, তুমি বলছিলে যে পরে সময় পেলে আরেকটু বলবে। আরেকটু একটা জায়গায় হাইলাইট করতে চাই যে মানে বউ বা শাশুড়ি যে কারো ক্ষেত্রেই মানে ইনসিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কারণ ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে যদি এমন হয় যে খুব হয় না, ওই বেড়ে ওঠার সময় তার নিডগুলো ফুলফিল হয়নি, এরকম একটা
এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যদি বড় হয় তাহলে দেখা যায় যে হয় না সেন্স অফ ইনসিকিউরিটিটা নিয়ে আস্তে আস্তে গ্রো করে, যে তার সাথে যে খুব কাছের যে সম্পর্ক মা বা কারোর সাথে যদি সেই সেন্স অফ মানে সেফটি ফিলটা না হয়, সো পরবর্তী সময় ম্যারিটাল রিলেশনশিপে এসেও কিন্তু ওইটা কোনো না কোনোভাবে কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে শাশুড়িদের ক্ষেত্রে দেখা যায় যে মানে আমার ছেলের বিয়ে হয়েছে, তার লাইফে একজন পার্টনার এসছে এবং কোথাও যে মা একটু সেই জায়গাটা ইনসিকিউর ফিল করে যে আমার ছেলেটাকে আমি আর আগের মতো পাবো না। সো বউটা কেমন সেটা জানার আগেই হয়তো বউ আমার একটা এন্টিপার্টি মানে আনকনসিয়াসলি হয়ে যাচ্ছে। সিমিলারলি বউয়ের ক্ষেত্রেও হতে পারে যে হাজব্যান্ড তো আমার পার্টনার, সো আমার পার্টনার এবং আমার ছেলে, এই দুই ব্যাপারটা অনেক সময় খুব প্রমিনেন্ট হয়ে যায় এবং সমস্যাটা আসলে দুপক্ষ থেকেই আসতে পারে। কিছু এক্সট্রিম কেস জানি এরকম যে পার্টনার মানে ওয়াইফ যে সে তার লাইফ স্টোরিতে অনেক ইনসিকিউরিটির ব্যাপার আছে এবং সে তার হয়তো ফাদার ফিগারকে মিস করছে, সেই জায়গা থেকে যখন সে বিয়ে হয়ে পার্টনারকে পেল সে তাকে আঁকড়ে ধরতে চাচ্ছে, কারণ ওরকম একটা পুরুষ ফিগার তার লাইফে খুব ইম্পর্টেন্ট ছিল। এখান থেকে একটা কমপ্লেক্স সিচুয়েশন আসলে ফ্যামিলিতে তৈরি হলো, কারণ সে যখন আঁকড়ে ধরছে এবং ছেলে যখন ভাই বোন মায়ের কাছে যাচ্ছে তখনই তার মনে হচ্ছে যে সে প্রায়োরিটি পাচ্ছে না। সো এই জায়গাগুলো কিন্তু তখন অলরেডি দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে অন্য মেম্বারদের সাথে এবং মা বা পরিবারের অন্য মেম্বাররা কিন্তু ভীষণ ক্রাইসিসে পড়ছে। সো ওই ইনসিকিউরিটি ফ্যাক্টরটা যে কারোর জন্যই মা হোক বা বউ হোক বা শাশুড়ি হোক প্রত্যেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারে, যেখানে আসলে একটা ইম্পর্টেন্ট কেয়ার দরকার। এক্স্যাক্টলি, খুবই মানে সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট বললে। আমরা সময় পেলে আরেকটু আলোচনা করব। একটা ফোন এসে গেছে। হ্যালো হ্যালো, আমি পান্না আফরোজ বলছিলাম। হ্যাঁ আমি আপনার একটু আগে যে একটা কোশ্চেন ছিল হ্যাঁ। চেক করে ভূমিকম্পের পরে হ্যাঁ। সেম প্রবলেম আমারও হচ্ছে। আমি 65 এজ আমার, কত বয়স? আমার এখন এমন অবস্থা হচ্ছে যে 55 আমি নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আমার মনে হচ্ছে কি যে আমার সমস্ত বডি কাঁপতেছে এবং আমি নামাজ ছেড়ে দিতেও মাঝে মধ্যে বাধ্য হয়ে যাই। আচ্ছা, ডাইনিং টেবিলে থাকি কিংবা বিছানায় শুয়ে থাকি কিংবা আমি যদি দাঁড়িয়েও থাকি তাহলেও আমার মনে হয় কি যে আমার বডিটা এরকম ভাবে শেক করতেছে। তখন আমি হয় উপরের দিকে তাকাই, নাহলে তাড়াতাড়ি বসে পড়ি দাঁড়ানো অবস্থায় থাকলে। কিন্তু এটা থেকে আমি মনে হচ্ছে কি বের হতে পারছি না। এবং এট দি সেম টাইম আমার যে যা আছেন বড়, সেও সেদিনকে এসে আমার কাছে এই কমপ্লেনই করতেছিল যে আমার এরকম হচ্ছে। তো এইটা আমার থেকে মনে মনে ছিল, আমি কেউ কাছে কখনো প্রকাশ করিনি। আচ্ছা। উনি বলার পরে আমি এখন খেয়াল করলাম যে সেম প্রবলেম আমারও হচ্ছে। কিন্তু এটা থেকে যে কিভাবে পরিত্রাণ পাবো কিংবা এই বিষের ভিতর থেকে যে আমি কিভাবে বের হব, এইটাই আমি বুঝতে পারছি না। একটু কি বলা যায় যে কি হচ্ছে, মানে কতক্ষণ থাকছে ভয়টা বা কোন অবস্থাতে হচ্ছে? মানে না, এটা আমার যে কোনো মুহূর্তে হচ্ছে। আমি নামাজ পড়ি কিংবা আমি রান্না করি, আমি এখনো নিজে রান্না নিজে করি, রান্না করতেছি তখন মনে হয় আমার চেয়ারটা দুলতেছে, আমি উঁচু চেয়ারে বসে রান্না করি, সেই রান্না করা অবস্থায় আমার মনে হয় কি আমার চেয়ারটা দুলতেছে। তখন আমি তাড়াতাড়ি ওই মানে চুলার ওভেনের দিকে তাকাই যে আমার তরকারিটা মানে শেক করতেছে কিনা কিংবা আমার চেয়ারটা দুলতেছে কিনা। কিন্তু আমার কেন যেন মনে হয় কি আমাকে পুরা সহ দুলাইতেছে আর কি, এরকম মনে হয়। তো আমার যাটাও সেম প্রবলেমের কথাই আমাকে এসে বলতেছিলেন যে আপা আমার না এরকম হচ্ছে। তো তখন আমার মনে হলো যে এটা তো আমি একা নাই, এর ভিতরে আরো অনেকেই, উনিও বললেন এই কথাটা, আগে যে ছিল উনিও বললেন এই কথাটা, সেম প্রবলেম আমার যারও হচ্ছে এবং আমার হচ্ছে। এই জন্য মানে কেমন যে লাগতেছিল আমার, আমি বুঝতে পারছি না কাউকে। ভয়টা কতক্ষণ থাকছে? না, এটা যে আমার অনেকক্ষণ থাকে সেটা না, আমার দিনের মধ্যে অনেকবার হয় এটা। সেম প্রবলেমটা আমার অনেকবার হয়। ওকে, ঘুমেরও কি অসুবিধা হচ্ছে? না না, এইটা আমার হয় না। ঘুমের অসুবিধা না, ঘুমের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ওই যে দিনের মধ্যে আমার অনেকবার এই সেম প্রবলেমটা অনেকবার হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, ওকে। একটু কি পরিবারের কাঠামোটা বলা যায়? পরিবারে কে কে আছে? আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, আমার ছেলে নাতি আছে একটা 8 বছরের, আমি রিসেন্টলি বিয়ে দিয়েছি। আমাদের এই 6 জনের সংসার, আর হেল্পিং হ্যান্ড আছে
এই হচ্ছে আমার সংসার। আমার সংসারে এমনি কোনো রকম কোনো সমস্যা কিংবা কোনো রকম কোনো কিছু নাই, কিন্তু আমি এরকমই ফিল করতে থাকি। আর যখন আমার বাসায় কেউ থাকে না, এই জিনিসটা আমার আরো ভয় করতে থাকে যে ওনার মতনই যে আমি কি একা অবস্থায় কোনো কিছু অঘটন ঘটে যাবে, নাকি আমি একা এইভাবে থাকবো, তখন কোনো রকম আমার প্রবলেম আমি ফেস করবো। আমি কারণ এটা যখন হচ্ছিল তখন আমার হেল্পিং হ্যান্ড এবং আমি বাসায় ছিলাম, আর আমার ছেলেটা ঘুমাইছিল, যার জন্য আমার ওইটা আরো বেশি আমি ফিল করতে থাকি আর কি। হাজবেন্ড? আমার হাজবেন্ড তখন বাইরে ছিলেন। উনি 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 খুবই কোঅপারেটিভ, উনি আমাকে সাংঘাতিক হেল্প করে সমস্ত দিক দিয়ে, যার জন্য আমি ওই দিক দিয়ে কোনো রকম কোনো প্রবলেম ফেস করি না। বাচ্চারাও আমার খুব কেয়ারিং, আমার হাজবেন্ড আমার বাচ্চারা সবাই কেয়ারিং। ওই মানে কোন রকম মেন্টাল ওই রকম টাইপের কোনো কিছু না, কিন্তু আমি এইটার থেকে বের হতে পারছি না। অতীতের কোনো ঘটনা কি আছে, ভয় পাওয়ার কোনো ঘটনা কি? না, ভয় পাওয়ার বলতে আমি 74 এর কথা বলতে পারি। সেটা হচ্ছে আমি একটা ইলেকট্রিক শক খাইছিলাম, যেটা হিটারে রান্না করতে করতে। সেইটা একটা মানে একটা বাড়িতে আমি মনে হয় পড়ে গেছিলাম, মানে আধা সেন্সলেসের মতো হয়ে গেছিলাম। কিন্তু তাছাড়া যে আমার এরকম আর কোন রকম কোনো অকারেন্স কিংবা কোনো অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটেছে সেটা সেরকম কোনো কিছু নাই। মানে ইলেকট্রিক হিটার থেকে শক লেগেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ইলেকট্রিক হিটারে রান্না করতেছিলাম, ঢাকনাটা ওই ভাত উতলাই গেছে, আমি ভাতের ঢাকনাটা টান দিচ্ছি, তখন শকতে আমি তারপরে আর কিছু বলতে পারি না। আচ্ছা। পরে আমার মেয়ে হেল্পিং হ্যান্ড এসে দেখে যে আমি সেন্সলেস হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ। ওর পরে থেকে ইলেকট্রিসিটি জিনিসটা আমার খুব ভয়, ভীষণ ভয় আমার। ওকে, তাহলে একটা ভয়ের স্মৃতি আমরা শুনতে পেলাম, কিন্তু এমনিতে মানে নরমালি তুমি এত ভীতু না আর কি, তাই তো? মানে না 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 না, আমি যে এমনি কোনো কিছু দেখে যে খুব ভয় পেয়ে যে সাথে সাথে খুব বেশি এলোমেলো হয়ে যাওয়া, সেটা আমি হই না। ভয় মানে কোনো কিছু যদি ঘটে যায় সেই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে আমার কি করতে হবে সেই জিনিসটা আমাকে খুব করে আর কি। আমি পড়ে ফেলতে পারি যে এই মুহূর্তে আমার ডাক্তার ডাকতে হবে, কিংবা এই মুহূর্তে আমাকে কেউকে ডাকতে হবে, আমার বসে পড়তে হবে। কোনো কিছু হলে আমি এইগুলো ফেস করতে পারি, তাতে আমার ভয় লাগে না। আচ্ছা, এমনি কোনো প্রফেশন? না না, আমি একদম 100% হাউসওয়াইফ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে তোমার মনে হচ্ছে যে ভূমিকম্প হতে পারে, বা ভূমিকম্পটা মানে ভূমিকম্প হতে পারে মনে হয়, নাকি ভূমিকম্প হয়ে গেছে এরকম মনে? না না, এটা আমি আরো ফিল করি যেন আমি কোরআন শরীফ পড়তেছিলাম, আমি রকিং চেয়ারে কোরআন শরীফ পড়তেছিলাম, আমার একদম সাইডে আমার জানলাটা। পরে যেদিনকে এই বড় মানে এটা অকারেন্সটা হলো, সেদিনকে সন্ধ্যায় তো আবার এটা রিপিট করছে, তা আমি একদম আমার জানলাটা এত ঝনঝন করে নড়ে উঠছে যে ওই সময় মনে হচ্ছে যে আমি মানে ওই সময়টা আমি আরো ভয় পাইছি, এত জোরে কেন নড়তেছে। ওই টাইমটায় আমি আরো আমার পিছনে আমার শোকেসের দরজাটা খুলে সকালবেলার দিকে যখন হইলো, আমার জানলার মানে শোকেসের ভিতর থেকে পড়ে চামচ পড়ে পিরিচ পড়ে ভেঙে গেছিল, ওইটা আমার আরো বেশি লাগে আর কি। তাহলে এবারেও একটু ভয় পাবার মতন ঘটনা ছিল? আরো বেশি ভয় লাগে যে সবাই বলে যে বসুন্ধরা স্মৃতিতে নাকি বসুন্ধরা আবাসিক এলাকায় একদম বালির উপরে এইটা নাকি যদি শেক করে, যদি বেশি ভূমিকম্প হয় তাহলে সবথেকে বেশি আগে এফেক্টেড হবে এই জায়গাটা, যার জন্য আমার আরো বেশি ভয় লাগে। ওই ইনফরমেশনটাও আরেকটু ভয়ের কারণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার ভীষণ লাগে যে সবাই বলে যে এই জায়গাটা বেশি এফেক্টিভ, বালির মধ্যে একদম এটা কি করলে একদম দেবে যাবে, এই জন্য আরো বেশি ভয় করে। ঢাকা শহরে তো নিচু জমি ভরাট করে বেশিরভাগই মানে ডেভেলপাররা তো তাই করেছেন। আচ্ছা, যাই হোক, তো যদিও বসুন্ধরা নিয়ে হয়তো কথাবার্তা হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গাতেও এরকমই প্রায় একই রকম অবস্থা। তো একটু লাইনে থাকো, আমাদের কোনো অতিথিদের প্রশ্ন থাকতে পারে, কেমন? হ্যাঁ, আমার ম্যাডাম দুইটা প্রশ্ন আছে। আমার দুইটা প্রশ্ন আছে আপনার প্রতি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে এলাকার কথাটা বললেন যে বালির উপরে করা হচ্ছে, এবং মানে সৌভাগ্যক্রমে যে আপনার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার, এখন কোন সাবজেক্ট ইঞ্জিনিয়ার আমি জানি না, কিন্তু যদি উনি সিভিল ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে উনি কি বলছেন আপনাকে, বা এরকম কিছু কি উনি আশ্বস্ত করেছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ,
আপনি বলেছেন যে আপনার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার, তো সেই ক্ষেত্রে ওনার কাছ থেকে কি আপনি কোনো আশ্বাস পেয়েছেন যে এই জায়গার মানে বালির জন্য কোনো ক্ষতি হতে পারে বা বেনিফিটও হতে পারে এরকম না, কিছু? সে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু সে বলে যে এটাতে তারা কি এতগুলি বিল্ডিং উঠছে, এত বড় একটা জায়গায় এটা হচ্ছে, এটা কি তারা না বুঝে কোনো কিছু করছে? এতগুলি মানুষের জীবন নিয়ে তো তারা ছেলে খেলার একটা বিষয় না এটা। আচ্ছা, এটা তো তারা তো সবকিছু বুঝে সয়েল টেস্ট করেই তারা এই কাজটাতে হাত দিয়েছিল। আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার যা যখন বললেন যে তারও এই সমস্যাটা হচ্ছে, সেটা শুনে আপনার কাছে কেমন লাগলো? না, আমার আমার তো ভয় লাগছেই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে সে একটু হাইপারটেনশনের রোগী। তা সেই জন্য আমার কাছে মনে হয় যে ও মাঝে মধ্যেই এটা হয়, যে যখন একটু প্রেশার বাড়ে তখন সে বলতে থাকে যে আবার আমার শরীর কাঁপতেছে, আমি বসে পড়ি, কিংবা বসে থাকলে শুয়ে পড়ে। তা সেই জন্য ওটা আমি ভাবছি যে ওটা ওই যেহেতু হাইপারটেনশন আছে যার জন্য ওর একটু বেশি হয়, তো মাঝে মধ্যেই হয়। কিন্তু আমার তো এইটা নাই, যার জন্য আমার আরো বেশি লাগে যে আমার তো প্রেশার নাই, আমার কেন এরকম হয়। আচ্ছা, না কিন্তু ভয়ে যে হচ্ছে এই বিষয়টা কি বোঝা যাচ্ছে? মানে হ্যাঁ, হ্যাঁ, আমি তো মানে ভয় পাই। আমি বিশেষ করে একা যখন থাকি তখন আমার আরো বেশি লাগতে থাকে যে বাসায় কেউ নাই, আমি কি আর কেউ দেখতে পাবো না, ওরা ফিরে আসলে কি আমাকে আমার ডেড বডিটা পাবে, এই সমস্ত মাথার মধ্যে আমার খুব ঘুরতে থাকে। আমার প্রশ্নটা আমি আসলে যে জায়গাটা মানে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একই ভয়, হ্যাঁ, আপনারা যাও পাচ্ছেন আপনি পাচ্ছেন, এইটা জানার পর কি কোনো রকম এটা মানসিকভাবে মানে দুশ্চিন্তার উপরে কোনো প্রভাব ফেলছে যে আসলে এই ঘটনাতে আমরা অনেকেই ভয় পাচ্ছি, মানে বিষয়টা ভয়ের? এটা কিন্তু আমি অনেকের সাথে মাঝে মধ্যে মানে ওর পরে ওই অপারেশনের পরে আমি আলাপ করেছি, এবং তারা অনেকেই কিন্তু এই জিনিসটা বলছে যে আমাদেরও বডিটা এরকম চেক করে, আমারও মনে হয় যে আমার মনে হয় মাথাটা ঘুরতেছে, আমার মনে হয় যে হঠাৎ করে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে কিন্তু আমাকেও অ্যালার্ট করছে যে আপা আমার কিন্তু এটা আমারও কিন্তু ভয় লাগে। আচ্ছা, সেক্ষেত্রে এই কথাগুলো শোনার পর তখন মনের অবস্থা কি হয়? তখন আমার ভয় করতে থাকে, আসলেই আমার ভয় করে অনেক, আচ্ছা, যে কেমন হবে, কি হবে, হঠাৎ করে যদি কোনো কিছু হয়, হঠাৎ করে যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আমি যেহেতু 5 তলার উপরে, তার মানে নিচে নামতেও পারবো না, লিফট আটকায় যাবে, আর আমি একটু আর্থারাইটিসের আমার সমস্যা আছে, যার জন্য আমি তো তাড়াতাড়ি হাঁটতেও পারবো না। এটাও আমার জন্য একটা বড় মানে মনে হয় আর কি, যে আমি তো বেশি দূর হেঁটে যেতে পারবো না। আচ্ছা। আমি যে সেফ সাইডে যাব, আমি সেফ সাইড যে আমি করবো সেটা তো আমি পারি না। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যে সিমটমগুলো বললেন এবং বলছিলেন যে এটা দিনের মধ্যে অনেকবার হয়, সো সেটাই একটু জানতে চাচ্ছি যে ঘটনাটা তো এখন বেশ অনেকটা দিন হয়ে গেল, সো সিমটমগুলো কি একই রকম আছে নাকি বেড়েছে অথবা কমেছে, এরকম কোনো বিষয় কি নোটিস করেছেন? না, আমার মানে বেড়েছে যে তা না, তো আমার এটা হচ্ছে, আমার এটা কমে নাই, যে আমার যেটা কমে গেছে যে ঠিক আছে আমি ভুলে গেছি সেটা না, আমারটা কমে নাই, কিন্তু ওরকম অতিরিক্ত কোনো কিছু বাড়াবার যে পর্যায়ে চলে গেছে সেটাও না। ঠিক আছে। তাও আচ্ছা, আমার কিন্তু আমার এটা যায় একটা নাই। প্রশ্ন ছিল যে অনেকে একটু অ্যাংজাইটিতে বেশি ভোগে, তো আমরা অনেকেই আছি, কেউ কেউ সামনের দিনগুলো নিয়ে বেশি চিন্তা করি, কেউ কেউ অতীত নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি। এটা আমাদের ব্যক্তিত্বের ধরন থেকে হয় যে কেউ কেউ সামনের দিনগুলো নিয়ে বেশি ভাবে যে সামনে কি হবে না হবে, আর কারো কারো একটা ব্যাপার ঘটে যে তারা অতীতে কি হয়েছে সেটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করে। তো তুমি কোন জায়গাতে ফেলবে নিজেকে? তুমি কি সামনের দিনগুলো নিয়ে, ভূমিকম্প বাদ দিয়ে নর্মালি যদি নিজেকে তুমি বিচার করো? না, আমার অতীতটা খুবই সুন্দর, আমার না ছোটবেলা আমি বোঝাতে পারিনি, মানে তোমার চিন্তাগুলো অতীতকে ঘিরে বেশি হয় নাকি ভবিষ্যৎকে ঘিরে বেশি হয়, মানে ভবিষ্যতে কি হবে না হবে সেরকম চিন্তা? অতীত তো আছে, যেটা চলে গেছে সেটা নিয়ে তো আর কিছু করার নাই, কারণ ওটা তো অতীত হয়ে গেছে। কিন্তু আমার এখন বর্তমান নিয়ে আমার খুব ভয় হয়, যেহেতু আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ে 2টা,
হয়তো মেয়েটা কাছে থাকবে না, ও শ্বশুর বাড়িতে চলে যাবে, চলে গেছে অলরেডি, আর ছেলে আছে, ও কেমন হবে, কেমন থাকবে, দুই ভাই বোনের রিলেশনশিপটা কেমন থাকবে, এটা নিয়েও আমার, কারণ এখন তো অনেক অকারেন্স হচ্ছে ফ্যামিলি পর্যায়ে, যার জন্য আর আমাদের ফ্যামিলিটা আমরা খুব মানে ফ্যামিলিটাই আমাদের খুব সুন্দর, খুবই সুন্দর। আমাদের চাচাতো ভাই বোন বলেন, আমার মানে কাছাকাছি, আমরা খুবই কাছের আর কি, আমরা খুব ফিল করি। কিন্তু সেই জিনিসটা তো এখনকার বাচ্চারা সব ডিভাইসের মধ্যে ডুবে যাওয়াতে এখন মনে হয় কি রিলেশনশিপটা অনেক কমে গেছে, ওই রিলেশনশিপটা নাই। যদিও আমার ফ্যামিলিতে এখনো আছে, আমার বাচ্চারা, কাজিনরা, ওরা খুবই একজনের জন্য আরেকজন ফিল করে, কিন্তু তারপরে আমার কেন যেন মনে হয় কি ভবিষ্যতে কি এরকম থাকবে, ওরা যার যার লাইফে যখন প্রবেশ করবে তখন কি এভাবে থাকবে, তখন আমি খুব আফসোস হই। তোমার ফিউচার ফোকাস থটস গুলো বেশি আসে আর কি, ভবিষ্যৎমুখী চিন্তাগুলো বেশি আসে। হ্যাঁ, ওরা যদি এরকম না থাকে, তাহলে একজন আরেকজন যদি সাপোর্ট না করে, একজনের সেই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আপনি একটা জায়গায় বলছিলেন যে আপনি কি একা থাকবেন নাকি, বিশেষ করে ওই সময়টাও আপনি হেল্পিং হ্যান্ড ছাড়া আর কেউ ছিল না। সো এই কথাগুলোর মধ্যে আমি কয়েকবারই আমি আমার জায়গা থেকে কানেক্ট করেছি, ভুল হলে আমাকে কারেক্ট করে দিয়েন। কোথাও আমি একটা অসহায়ত্বর সুর শুনছিলাম, মানে ভয়ের পাশাপাশি যে আমি একটু আর্থারাইটিসের, আমি নামতে পারবো কিনা। সো এবং কোথাও যেন মনে হচ্ছে ট্র্যাপড হয়ে আছেন এই সিচুয়েশনটার মধ্যে। এরকম কিছু কি হচ্ছে, কোনো অসহায় ফিলিং, হেল্পলেস ফিলিং কি কাজ করছে? যেহেতু ভূমিকম্পর মতো বিষয় খুবই ন্যাচারাল, সো মানে ন্যাচারাল একটা বিষয়, আমাদের কারো হাতে নাই। সো ওই জায়গা থেকে একটু জানতে চাইছি। হ্যাঁ, সেটা হয়, সেটা আমি সাংঘাতিকভাবে ফিল করি। মনে হয় যেন আমি একেবারেই একা হয়ে যাচ্ছি, কারণ সবাই মানে এখন তো যার যার ক্ষেত্রে শেষে চলে গেছে, যার যার ক্ষেত্রে শেষে তাদের নিয়ে ব্যস্ত। তখন মনে হয় আমার বই পড়তে নিলে, পেপার পড়তে নিলে আমি পড়ে যাচ্ছি। আমি হেডিংটা সহ আমি টপিকটা পুরাটাই পড়লাম, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমি কিসের উপরে পড়লাম, আমি কি পড়লাম, আমি অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক হয়ে গেছি। তখন আবার প্রথম থেকে আমার পড়তে হয় যে আমি কি পড়লাম, এটা কোন আর্টিকেলটা পড়লাম, আমার তখন ওরকম মনে হয়। আমি হয়তো কিনা পুরা গল্পটাই পড়ে গেছি, পুরা ঘটনাটা পড়ছি, কিন্তু তারপরেও আমি মনে করতে পারি না যে আমি এই যে এতক্ষণ পড়ে আসলাম, কি পড়লাম, কোন টপিকের উপরে পড়লাম, এরকম মনে হয় আমার আর কি। খুঁজে পাই না, কেমন যেন মনে হয়। এটা কি আগে থেকে হচ্ছিল, এই জিনিসটা আগেই হচ্ছিল ভূমিকম্পের ঘটনার আগে থেকেই? একটু যে ছিল না তা না, কিন্তু ভূমিকম্প হওয়ার পরে মনে হয় যেন আর একটু বেশি হয়ে বেড়ে গেছে একটু। হ্যাঁ, বেড়ে গেছে। হ্যাঁ, ওকে। আর এখন বয়সটা কত? আমার 65 or 65? 55। ওকে। সো অনেক ধন্যবাদ আমাদেরকে। আমরা আরেকজন দর্শকের কাছ থেকেও একই ধরনের অসুবিধাগুলো শুনলাম। অনেক ধন্যবাদ সুন্দর করে বর্ণনা করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করবেন, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। ধন্যবাদ। একটা তো জেনারেলটা আমরা আগেরবারও বলছিলাম, তবে ওনার ক্ষেত্রে যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, যে স্টোরিগুলো আসলো, একটা স্ট্রেস ফ্যাক্টর কিন্তু বেশ আগে থেকেই আছে, যে কারণে ওটা একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট লাস্টে আসলো, যে উনি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, মানে ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছেন। কিন্তু নিউজ পেপারে যে এক্সাম্পলটা দিলেন, এবং একটা কোথায় যেন ওই যে রিলেশনশিপের কথাটা বেশ কয়েকবার মেনশন করলেন, যে মিস করছেন বা সামনে কি হবে সেটা নিয়ে ভাবছেন। আপনি যে প্রশ্নটা করেছিলেন ভবিষ্যৎ নিয়ে, ন্যাচারালি উনি একটু ভাবেন। সো ভূমিকম্প রিলেটেড বিষয় স্বাভাবিকভাবে সামনে এগিয়ে যাচ্ছে। রিলেশনশিপটা মিসিং, ও ক্ষেত্রে ওই যে একা বাসায় থাকা, ওখানে স্ট্রেস হতে পারে, লোনলিনেস হতে পারে, এবং এই সিচুয়েশনটায় হেল্পলেসনেসটা আমি অনেক কানেক্ট করতে পেরেছি। গুড থিং ইজ, সে তো অনেক সচেতন, সে সুন্দর করে ওই সময় কিন্তু কানেক্ট করছে, সো এবং চেক করছে নিজে, সো নিজের ধারণাটা সত্যি কি মিথ্যা, ওইটুকু ইনসাইট ওই মোমেন্টে কিন্তু অ্যাক্টিভেটেড আছে। সো সেই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং ওনার সিমটম একই রকম বলছেন। ওই জায়গাটা বাড়লে বা
যদি এমন হয় আমার ডেইলি ফাংশনিংটা থেমে যাচ্ছে, উনি নামাজ পড়ছেন বা কাজ করছেন, রান্না করছেন, ডেইলি ফাংশনিংগুলো অ্যাক্টিভ। সো যখন অ্যাক্টিভ থাকছে তখন আমরা এতটা ওয়ার্নিং সাইন বলি না, আর একটু যখন ডিসফাংশনাল জায়গায় যদি কোনোভাবে চলে যায় ডেফিনেটলি সেটা ভীষণ ইম্পর্টেন্ট যে প্রফেশনাল হেল্প নেওয়া। তার বাইরে উনি কিছু কিছু পয়েন্ট কিন্তু বলে দিয়েছেন, নিউজ পেপার পড়া, বই পড়া। সো ধারণা করছি ওনার লাইফস্টাইলের মধ্যে এই ধরনের কিছু প্র্যাকটিস আছে যেটা একটা রসদ দিচ্ছে, তার জীবনে পজিটিভিটি নিয়ে আসছে। আর একটা জায়গা মনে হলো যে আমরা এই সময়টায় কিন্তু অনেক ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে সবাই জাতিগতভাবে আমরা আছি, ন্যাচারাল সিচুয়েশনের পাশাপাশি পলিটিক্যাল সিচুয়েশন নানাভাবে আছি। সো আমাদের এখন স্ট্রেসটাই বেশি, স্ট্রেসটা অনেক হয়ে আছে। সো ছোট বড় নানা ইস্যুতে রিয়াকশনও বেশি হচ্ছে। সো এটাও একটা কমন বিষয়। সো ওটা হয়তো আস্তে আস্তে অ্যাড্রেস হবে, প্লাস হচ্ছে আমরা পার্সোনালি কীভাবে স্ট্রেস ফ্যাক্টরগুলোকে ডিল করি সেটাও ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় বলবো ভেবেছিলাম, ভুলে গেছি এই মুহূর্তে, ভাইয়ের কথা শুনে আবার বলবো ম্যাম যদি অ্যাড করার থাকে। মানে আমারও একটা প্রশ্ন করার ছিল যে মানে এই যে এটা কি ইদানিং কালের ব্যাপার কিনা, এই যে পেপার পড়ছি তারপরে আবার পড়তে হচ্ছে, এটা কি? না, এটা বলছিলেন যে এটা আগেও ছিল, তবে এখন একটু বেড়ে গেছে সেই জায়গাটা। অ্যাকচুয়ালি এই যে ইদানিং বেড়ে যাচ্ছে, মানে ওনার স্ট্রেসফুল সিচুয়েশনটাই বোঝা যাচ্ছে। এবং আমি যে প্রশ্নটা করেছিলাম যে ওনার যার কথা শুনে কেমন মনে হলো, মানে এর আগের পেশেন্টের ক্ষেত্রে বা আগের যে আমাদের প্রশ্ন করছেন তার কথা শুনে মনে হচ্ছিল যে এই সোশ্যাল মিডিয়া এটার একটা উপায় হতে পারে, যেটার মধ্যে যে প্ল্যাটফর্মে সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা করলে হয়তো এটা তাদের জন্য স্বস্তিদায়ক হতে পারে। কিন্তু ওনার কথা থেকে যেটা বুঝলাম যেটা স্বস্তিদায়ক নয়, উল্টাও হতে পারে, মানে ভয়টা বেড়ে যেতে পারে। তো কাজেই সবচেয়ে যে জায়গাটা বেশি ওপেন আপ হওয়া দরকার সেটা হচ্ছে যে এই যে অসহায়ত্বের যে জায়গাটা উনি ফিল করতেছেন কিছু ন্যাচারালি, যেমন আর্থ্রাইটিস বয়সের কারণে হচ্ছে, তারপর অন্যদের ব্যস্ততা, ওনার মানে একাকিত্ব, যে এইগুলোর সাথে এই যে অসহায়ত্বের বিষয়টা যে চলে আসছে সেটাকে যদি উনি কিছুটা মানে যে আমরা যে বলি অ্যাটিটিউডের পরিবর্তন বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন সেটা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে এই স্ট্রেসটা থেকে উনি বের হয়ে আসতে পারবেন। মানে সমস্যা তো থেকেই যাবে, কিন্তু আমরা যে বলি না যে সেফ মানে আনসার্টিনিটি, মানে সেফটি ফিলিংসটা যদি ওনার বাড়ানো যেতে পারে, যেটা আমরা মানে কোশ্চেন করে অনেক সময় বাড়াই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, সেই সেফটি ফিলিংসটা বাড়লে ওনার ওই আনসার্টিনিটি তো থাকবেই, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। এখন কি আমরা প্রোগ্রাম করতেছি এই মুহূর্তেও ভূমিকম্প হয়ে যেতে পারে, এটা থাকলো। কিন্তু এই অবস্থায় আমরা সেফটি মেজার কি নিতে পারি, সেটা কতটুকু আমার জন্য মানে হেল্পফুল হয়, এই ব্যাপারগুলো যদি আমরা পরিবারে আলোচনা করে ঠিক করে নেন তাহলে আমার মনে হয় যে উনি অ্যাংজাইটিটা অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। সেই তাসনিমা তোমার কাছে আসছি, আমার একটা পয়েন্ট মনে পড়েছে, হয়তো ভুলে যাব, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজটা কিন্তু আমাদের ভেতরের যে জমে থাকা ভয় বা কষ্ট যেগুলো থাকে, ফিজিক্যাল এক্সারসাইজ করলে কিন্তু বডি অনেক রিল্যাক্স হয়। হ্যাঁ, তো সেই জন্য আমি জানি না, জিজ্ঞেস করা হয়নি যে রেগুলার কোনো এক্সারসাইজ করে কিনা, কারণ আজকাল কিন্তু এক্সারসাইজ শুধু আমরা বলি যে জিমে গিয়ে করতে হবে বা আমার ট্রেডমিল থাকতে হবে বা আমার সাইকেল থাকতে হবে, আসলে কিন্তু তা না। আজকাল ফেসবুকেও অনেক সুন্দর সুন্দর ইয়োগা, মানে ডিফারেন্ট টাইপের এক্সারসাইজ, আমি নিজেও করি, এটা অ্যারোবিক এক্সারসাইজ, এটা জাস্ট ডান্স মুভমেন্টের মতো, মানে এটা জাস্ট বডির বিভিন্ন পার্ট কিন্তু খুব সুন্দর করে রিল্যাক্সড হয় এটাতে। সো আমার মনে হয় যে এই ভয়টয়গুলো তো বডির পার্টে জমে থাকে, তো সো বডিকে রিল্যাক্স করার জন্য আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, আমি জিজ্ঞেস করা হয়নি করছেন কিনা, সো না যদি করে থাকে আমি সাজেস্ট করব যে রেগুলার বেসিসে এক্সারসাইজটা ধরে ফেলা, মানে এটা সপ্তাহে যদি 7 দিন করা নাও যায়, অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন যেন মেক শিওর করা যেটা আমি করছি আর কি। আমি যোগ করতে চাচ্ছি সেক্ষেত্রে যে মানে ওনার যেহেতু আর্থ্রাইটিস আছে, এক্সারসাইজটা মানে ওনাকে অনেক সমাধান করতে পারে, এবং যেটা হয় যে আত্মবিশ্বাসটা বাড়া বা অসহায়ত্ব লাগাটা কমে যাবে। পাশাপাশি হচ্ছে যে অর্থোপেডিশিয়ানের একটু মতামত নেওয়া যে উনি কোন ধরনের এক্সারসাইজ করতে পারবেন, কারণ আর্থ্রাইটিসের জন্য চ্যালেঞ্জিং এই ধরনের এক্সারসাইজগুলো করবেন না, কিন্তু অ্যারোবিক বা এরকম কিছু করে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর যদি এক্সারসাইজটা করেন আমার মনে হয় যে এটা ওনার জন্য ভালো হবে। এবং ওই যে যারা এভাবে অ্যাফেক্টেড আরও যারা, তাদের সাথে যদি কথা বলেন এবং তাদের মানে অসহায়ত্বের জায়গা বা তাদের এইগুলো তারা কিভাবে সলভ করতে পারছেন
সেটা যদি শোনেন যদি সেটা সলভ ওনার করতে কাছে না পারে তখন কিন্তু এটা তখন বেড়ে যেতে পারে, কিন্তু আবার হাইন্ডসাইট সলভ করতে যারা পারে তাদের সাথে তারা কিভাবে দেখতেছেন সেটা যদি উনি দেখেন তাহলে সেটা ওনার জন্য হেল্পফুল হবে। সেটা হয়তো কোনো গ্রুপ থেরাপিতে সম্ভব, কিন্তু খুঁজে খুঁজে বেড়ানো একটু কঠিন হয়ে যায় আর কি। হ্যাঁ, মানে পাশাপাশি চিন্তাগুলো তো দুশ্চিন্তা হচ্ছে, বেসিক্যালি চিন্তা তো না, সো একটু যদি সচেতন একটু পয়েন্টটা ভিতরে রাখো, হ্যাঁ, হ্যাঁ, ভুলে sure. যেও না, একটু ফোনটা নিয়ে আসি চট Sure, করে, sure. কারণ হয়তো অপেক্ষা করে আছে বেশ কিছুক্ষণ ধরে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। জি আমার ছেলে এখন বয়স তার 27, 27। হ্যাঁ, সে ওই সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। আজ থেকে প্রায় Schizophrenia? 8-9 বছর ও আগে। সিজোফ্রেনিয়া, আচ্ছা। জি জি। তো সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত সে। তো আমি ওই ডাক্তার দেখানোর পরে ওষুধগুলা তাকে খাওয়াইছি, কিন্তু একটা সময় সে আর ওষুধ খেতে চায় না। হুম, তো খায় না, তো দেখলাম যে ভালো ওই হাঁটাহাঁটি করতেছে, চলাফেরা করতেছে, বাইরে যায় আসা যাওয়ার পরে একটা সময় দেখলাম যে আবার সে নিশ্চুপ হয়ে গেছে, আসা যাওয়া বন্ধ করে দিছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ভালো লাগে না। তখন ওই আমি আবার ডাক্তারের কাছে গেছি পরামর্শ নেওয়ার জন্য। তো বলছে যে হসপিটালাইজড করেন, তাকে ভর্তি করে দেন হাসপাতালে। তো ওর মার সাথে পরামর্শ করে ওকে আমি ওই মিরপুর মনোরোগ হাসপাতালে 1 মাস রেখেছিলাম। কিন্তু ওর ভিতরে ওই যক্ষা রোগটা, ওর যে ভিতরে যে ঠান্ডা, লাঞ্চে ঠান্ডা লেগেছিল, আচ্ছা। ওই অবস্থায় আমি তাকে ওই মনোরোগ হাসপাতালে ভর্তি করে দিয়েছিলাম। ওইখানে আচ্ছা। তার ট্রিটমেন্টও চলতেছে, কিন্তু ওর যে ঠান্ডার অবস্থাটা এত গুরুতর হয়নি তখন। আমি ওই এতটুকু বুঝতে পারিনি যে ওর লাঞ্চে ঠান্ডা লেগেছে। আচ্ছা আচ্ছা। তো মনোরোগ হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে 1 মাস পরে আমি বাসায় নিয়ে আসলাম। আসার পরে আবার 4-5 দিন ওষুধ খাওয়ার পরে সে আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিছে। পরে দেখলাম যে লাঞ্চে যে ওর ঠান্ডা লাগলো, বললাম তুমি চলো, তোমার তো ঠান্ডা লেগেছে, তোমার ডাক্তার দেখাই নিয়ে আসে। না, আমি আর ডাক্তারও দেখাবো না, ওষুধও খাবো না। এই যে তার ওষুধ না খাওয়ার যে একটা প্রবণতা, এটা আমরা তাকে আর খাওয়াইতেই পারিনি এই ওষুধ। এই করে করে সে প্রায় 4-5 বছর ওষুধ ছাড়া ছিল। আচ্ছা। 2018-তে আমি ভর্তি করেছিলাম। 18, 19, 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত তাকে ওষুধই খাওয়াইতে পারিনি। এখন এই আজকে প্রায় 4 দিন আগে সে হঠাৎ করে বাসা থেকে চলে গেছে। আচ্ছা। চলে গেছে পরে আমরা তো খুঁজি, আমি থানাতে গিয়ে সেই জিডি করবো, থানা বলতেছে, থানার লোক বলতেছে আপনি বিকালের পরে আমাকে 5টার পর জিডি করেন, আপনি একটু খোঁজাখুঁজি করেন আগে পান কিনা দেখেন। আচ্ছা। তো দেখলাম সে ঠিক 4:30টার দিকে তার খালার বাসা মতিঝিলে গিয়ে সে উঠছে। ওই মতিঝিলে ওই বাসায় উঠছে। ওইখানে ওই তার খালাতো ভাই ছিল, আর এদিকে দিয়া তো মানে তার খালাও আমাদের বাসায় এসে পড়ছে, সবাই নামাজ পড়ে দোয়া করতেছে। আর এদিকে আমিও মানে আমার আত্মীয় স্বজনের বাসায় টেলিফোন যোগাযোগ মানে রক্ষা করে তার খোঁজ খবর নিচ্ছি। তো এরকম অবস্থায় 4:30টার দিকে যখন খবর পাই, তাকে আমি তার খালার বাসায় চলে গেছি সাথে সাথে বদিদিনী। যাওয়ার পর সে বলে যে আমি আর তোমার বাসায় যাব না, তুমি আমাকে এই ঠান্ডার ওষুধ কেন খাওয়াইছো, তুমি আমাকে জোর করো খালি খাওয়ার জন্য। মানে সুদা কথা, সে আমার বাসায় আর আসবে না। এখন ওই খালার বাসায় সে আশ্রয় নিচ্ছে আজকে 4 দিন ধরে। তার মাও ওইদিকে, সে ওইদিকে। এখন আমার প্রশ্নটা হলো, এই যে তার ওষুধ না খাওয়ার যে টেন্ডেন্সিটা, এটা তো সিজোফ্রেনিয়া রোগীর আছে, এটা আমি বুঝতে পারছি। এই মুহূর্তে আমাকে আমি যে পরামর্শটা চাচ্ছি আর কি, তাকে আমি হসপিটালাইজ করতে চাই এখন, কিন্তু ঘর থেকে যে বের করার কৌশলটা কি, এখন কিভাবে তাকে ঘর থেকে বের করব, এই একটা বিষয়। আর ওষুধ তো বন্ধ, এটা হলো মানে মূল কথা। ওষুধ সে খাবে না, আর আমার বাসায়ও সে আসবে না। তার মা বলতেছে তুমি বাসায় যাও, তোমাকে আর ওষুধ খাওয়াবো না, তুমি বাসায় যাও আগে। তো আমি তো রাত্রে ঘুমাইতে পারতেছি না, আমার তো সমস্যা, আমার একটাই ছেলে।
রাত্রে আমিও আবার আমার হাই প্রেশার আছে, হুম ওষুধ খাচ্ছি আমি প্রায় আজকে 10-12 বছর ধরে। হুম। তো এই মুহূর্তে আমার কি করণীয় আছে, আমার আর আমার ছেলের প্রতি আমার কি কর্তব্যটা? ও কি একমাত্র সন্তান? জি জি, আমার একটা ছেলে একটা মেয়ে। ও মেয়ে আছে। মেয়ে কি জি, বড় জি। না ছোট? জি জি, না মেয়ে ছোট। মেয়ে ছোট, ও বড়। হ্যাঁ ও বড়। আর ওর অসুখটা ধরা পড়েছে কতদিন আগে? 2018-তে। আচ্ছা, তার মানে প্রায় 7 বছর আগে, তাই তো? 5 বছর। মানে অসুখটা জি জি, একটু কথা আমি ওর একটা মৃগী রোগ ছিল, ইপিলিপসি। ছোটবেলায় এপিলিপসি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওইটা সেরে গেছে 7 বছর ওষুধ খাওয়ার পরে। হুম। ওইটা সারার পরে আমি ট্রিটমেন্টই ছিলাম 7 বছর ডাক্তারের। আচ্ছা। তো ওই সারার পরে আমি 1 বছর দেশের বাইরে ছিলাম। হুম। ওই বছরটা আর ওর মা ওকে খাওয়াইতে পারেনি ওষুধ, একটু এলোমেলো হয়ে গেছে। এটা তো যা হওয়ার হয়ে গেছে, ওইটা বড় কথা। এখন যেটা হলো সিজোফ্রেনিয়া ধরা পড়ছে, এই অবস্থা আর কি। এখন আমার প্রশ্ন হলো যে এখন আমি আমার মানে তার প্রতি আমার কিভাবে কথা বললে তাকে ঘরে আনতে পারবো, আচ্ছা। আর কিভাবে করে আমি হসপিটালাইজ করতে পারবো, হুম। এই দুইটা জিনিস এখন আমার খুব, আমি একটু টেনশনে আছি তাকে নিয়ে। একটু জানতে চাচ্ছিলাম যে ও যে মনোরোগ যে মনোরোগ মানে ক্লিনিকে ছিল, সেখান থেকে ও যখন মানে রিলিজ হয়ে এলো তখন সে নিজের থেকে আসার সময় খুশি হয়েছে কি না আসতে পেরেছে? আর যাওয়ার সময় ও কি করেছিল? ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল নাকি নিজের ইচ্ছে গেছিল? না, ওকে একটু ইয়ে করে নিয়েছিলাম আর কি, চলো যাই ঘুরে আসি গিয়া। কি করতে বলছিলাম যে তুমি তো বাইরে যাও না। ও আচ্ছা, ওকে একটু অন্য কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। জি জি জি, আচ্ছা। অন্য কথা তারপর বলে ওখানে যে- নিয়ে আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে নিয়ে তাকে বাস একবারে বন্দির মতো। ওখানে কি বা প্যারেন্টসদেরকে দেখা করতে দিত নাকি ওই 1 মাস দেখা হয়নি কোনো? আমি তো 1-2 দিন পর পরই আমি যেতাম। না, ওর সাথে দেখা হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সাথে দেখা হতো। আচ্ছা, তখন ও কি মানে ও চলে আসতে চাইতো নাকি কিছু বলতো না? না, ও বলতো যে আব্বু আমাকে নিয়ে বাসায় চলে যাও। যতবারই দেখা হয়েছে বলেছে আমাকে নিয়ে যাও। নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও। আচ্ছা, সেটা কি কারণে বলতো? ওর কি অসুবিধার কথা বলতো ওখানে? অসুবিধার কথা বলতো, ওর কথা হলো যে ওই ওষুধ টষুধ মানে খেতে চায় না। আর ওই আমি তোমার সমস্যাটা তো তোমার ওর আবার জ্বর থাকতো ওই হাসপাতালের মধ্যে। আচ্ছা। ওর লাঞ্চে ইনফেকশনের জন্য জ্বর হতো মনে হয়, এটা তো পরে আমি বুঝতে পারছি। ওকে। যাই হোক, ওই জ্বরটার জন্য আমি ডাক্তারকে বলছি ওর তো জ্বর, কিন্তু ওই জ্বরের অবস্থায় যে ওষুধগুলো খাচ্ছে, হুম। এখন এটা কি করা যায়? আর কয়েকদিন রাখেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোনো ফ্যামিলি হিস্ট্রি কি আছে? কোনো মানসিক রোগের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে আত্মীয় স্বজনের মধ্যে বা কারোর মধ্যে? জি, আমার ওই মামাতো ভাই যে হুম। ওর ছিল আর কি, আমার আচ্ছা। মামাতো ভাই, সে এখনো বেঁচে আছে। মামা তো মারা গেছে। ওর বয়স এখন 55, মামাতো ভাই। ওকে। তো আগের থেকে সে সুস্থ, আগে আচ্ছা। এখন সে সুস্থ আছে মোটামুটি। হুম হুম। মানে যে অবস্থায় ছিল আগে ওর থেকে অনেক ইমপ্রুভ করেছে। ওষুধ খাচ্ছে ওই ছেলেটি? না না না, ওকে কখনোই ওষুধ খাওয়ানো হয়নি। ওই না না, আমি ওই যে মামাতো ভাই যে ওর, জি মামাতো ভাইয়ের কথাই বলতেছি, ও কখনোই ওষুধ খাওয়ায়নি। কখনো মামা। ওষুধ খাওয়ানো যায়নি ওকে? না না না। ওকে, ঠিক আছে। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। ডক্টর, আপনার জি, প্রশ্ন থাকলে করেন। আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ঢাকা মনোরোগে যখন প্রথমবার ভর্তি হলো, আপনি বললেন যে ওর বুকে ইনফেকশন ছিল, যক্ষা ছিল, মানে সেটার পরবর্তী কি ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল? জি, পাশাপাশি? ওকে মনোরোগ হাসপাতাল থেকে আনার পর যখন ওর ঠান্ডার ইয়াটা মানে চরম পর্যায়ে চলে গেছে, আমি তো ঘুমাইতে পারতাম না। সে শ্বাস টানতো সাঁ করে। পরে আমি ওই তাকে ওই বক্ষবিধি ডাক্তারের কাছে পরামর্শ নিই। আচ্ছা। সে বলছে যে আপনি আর দেরি না করে, যেহেতু আপনার ছেলে মানসিক রোগী, তা আপনি দেরি না করে বক্ষবিধি হাসপাতালে চলে যান। সেখানে আমরা মোটামুটি 15 দিনের মতো ছিলাম। থাকার পরে তার ওই যক্ষা ধরা পড়ে, এবং যক্ষার ওষুধ আমরা 6টা মাস তাকে যক্ষার ওষুধ খাওয়ানো হয়েছে আর কি। সেই তো ওষুধগুলো যক্ষাটা- ঠিক মতোই খাচ্ছিল? জি
সেই যক্ষার ওষুধগুলো ঠিক মতোই খাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো আবার সে ঠিক মতো খেয়েছে, আচ্ছা কিন্তু ওই মনোরোগ হাসপাতালের ওগুলো ওষুধ সব বাদ। আচ্ছা, মানসিক এইগুলা ওষুধগুলো যে এখন খেতে দেওয়া চাইতো যাবে না, এটার কোনো কারণ কি সে বলতো যে আমি এই জন্য খাবো না, আমার এই কষ্ট হয়, এই অসুবিধা হচ্ছে? জি জি, সে বলতো যে এই ওষুধগুলা খাওয়ার পরে আমার মানে ওর বলতো যে ওই মাথার ডান দিকে একবার মানে তার হয়তো খারাপ লাগতো, যে এখানে আমার টান লাগতো, বলতো মাথার ডান দিকে আমার টান লাগে আমি আচ্ছা ওষুধ খেলে। এই ধরনের আর কি কিছু কথা, এলোমেলো কথা আর কি। আচ্ছা, এই মানে না খাওয়ার জন্য সে বলতো, তাই তো? জি জি জি। আচ্ছা, সেই জন্য কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? না, যেহেতু তার যক্ষা ধরা পড়ার পরে ওকে ওই মানসিক ওষুধগুলা খাওয়া বন্ধ করে দিয়েছিল, আরো প্রায় 6-7 মাস এরকম বন্ধ রেখেছিলাম। যক্ষার ওষুধ শেষ হওয়ার পরে, যক্ষা সারার পরে আবার শুরু করছি আপনার ওই তার ওই মানসিক ওষুধ যেগুলা স্প্যারিড এবং আরেকটা কি জানি দিছিল আচ্ছা ঠিক আপনার। আছে, ওষুধের নাম বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা এই আর কি, ওই আবার ধরেছিলাম আবার মাঝে দিয়া, তোমার প্রশ্ন করো। ওই 1-1.5 মাস খাওয়ার পরে সে আবার বলছে আমি ওষুধ খাবোই না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মানে সামনে কথা বলি, আপনি শুনুন আমাদের আলোচনা। আমার একটা প্রশ্ন ছিল যে ওকে যে একটু একটু কি বলবো, বোকা বানিয়ে যে রেখে আসা হলো, সেটা নিয়ে ও মন খারাপ করেনি বা রাগ করেনি যে তোমরা আমাকে এইভাবে রেখে আসলে কেন? ওই হাসপাতালে হ্যাঁ, না, রাগ তো ভিতরে ভিতরে ছিল যে আমাকে নিয়ে যাও বাসায় নিয়ে যাও, আমাকে তোমরা না এমনি কিন্তু আনছো কেন? বাড়িতে তুমি বাড়িতে আমাকে- এসে জি, কখনো জি, এটা বলেছে প্রশ্ন যে তোমরা করছিল আমাকে সে। এইভাবে রেখে এসছো? জি 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 জি, এটা বলছিল যে তুমি আমাকে বলো নাই কেন হাসপাতালে যে হ্যাঁ। তুমি নিয়ে আসবা, এটা তো তুমি আমরা বললা না, তুমি তো আমার সাথে এই মিথ্যা আচরণ করছো। এরপরের দিকে আমি তার কাছে অবিশ্বাসী হয়ে উঠলাম আর কি। হ্যাঁ, একটু চিটেড তার ফিল মা করেছে। বিশ্বাসী, তার মা যেটাই খাওয়ায় এটা সে খাবে, আমি যদি কোনো জিনিস আনি তুমি এটার মধ্যে কিছু মিশায় নিয়ে আসছো, সো বাবার প্রতি একটা অবিশ্বাস তৈরি হয়ে অবিশ্বাস গেছে। এখনো চলতেছে সেটা। সেটাই, আর এটা হলে তো আরো মুশকিল হয় তখন। জি জি জি। ওকে, প্রশ্ন নেই তোমার, তাহলে আমরা আলোচনায় আসি। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট মানুষটার জন্য। আমি ছোটই বলবো, যেহেতু আমি অনেক বয়স্ক একটা মানুষ। আমার ওই ছোট মানে ছেলেটার জন্য আমার অনেক অনেক আমাদের সবার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকলো। আশা করছি ভবিষ্যতে ও হয়তো কিছুটা ওষুধের প্রতি হয়তো একটু পজিটিভ হয়ে হয়তো আরও সুস্থ জীবন যাপন করবে। তো তোমার কাছে আসি। অনেক সময় হয় কি, যখন সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার ধরা পড়ে, কোথায় যেন আমরা মানুষগুলোকে অনেক ছোট করে দেখি, যে ও তো আসলে ওর মাথা ঠিক নাই। সো এইটা করতে যে মানুষটাকে, তার ক্যাপাসিটিকে অনেক সময় মানে অবমূল্যায়ন করি। সো ওই জায়গাটাতে আসলে ওই জায়গা থেকে ছেলেটার জন্য খুব ব্যথা ফিল করছে এই মুহূর্তে। এটা বোঝা যাচ্ছে যে পরিবার কোনো কোনো ক্ষেত্রে অসহায় হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে সিমটমগুলো এত বাড়ে, আমরা এই ধরনের কোনো উপায় নেই। অ্যাট দ্য সেম টাইম ওই মানুষটার জন্য তো কষ্ট, এটা ডিসঅর্ডার হলেও কষ্টটা তো খুব সত্যি। সো ওই কষ্টটা আসলে ফ্যামিলি কতটা বোঝে, আমি এটা নিয়ে আর আলোচনা ইচ্ছে করে করতে যাইনি, এখন কতটুকু বোঝাতে পারবো জানি না। কিন্তু যখনই আমরা এই ধরনের পেশেন্ট পাই, যারা পেশেন্ট বলছি কারণ ডিসঅর্ডার হয়ে গেছে সেই সব ক্ষেত্রে, মানে ওরা তো কিছু বোঝে না, ওদের হয়ে আমাদের সব ডিসিশন নিতে হবে, সেগুলো যেমন সত্যি, কিন্তু ওদের কিন্তু ফিলিংগুলো হয়। মানে কোনো একটা মানুষ হ্যালোসিনেট করছে, এটা কত পেইনফুল না, আমার সারাক্ষণ মাথার মধ্যে কিছু বাজছে, আমি কিছু দেখছি, ভীষণ কষ্টের। কিন্তু তো ওই জায়গাগুলো আসলে হসপিটালাইজেশনের একটা প্রয়োজন আছে, হয়তো স্যার এখানে আরও কন্ট্রিবিউট করতে পারবেন, কিন্তু ফ্যামিলি মেম্বাররা ওই বাচ্চাটাকে কতটা সেন্স করতে পারছি আমরা, ও যে পেইনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আমার কাছে ইন জেনারেল খুব ইম্পর্টেন্ট লাগে। আর একটা কথা উনি নিজেই অ্যাড্রেস করেছেন যে বিশ্বাসটা ভেঙে গেছে। সো সেই বিশ্বাসটা ভেঙে গেছে এবং রাগ কষ্ট জমেছে, কিন্তু খুব কাছের একজন মানুষের কাছ থেকে বিট্রেট ফিল করেছে। সেটা রিকভারির জন্য কিছু করা হয়েছে কিনা, এটা ইনভাইটেশন থাকলো আর কি বাবার কাছেও, যে আপনি আসলে বাচ্চাটার সাথে যে প্রয়োজনে, বুঝতে পারছি কোনো আপনার জায়গা থেকে বেস্ট কাজটা আপনি করার চেষ্টা করেছেন, কিন্তু ওই জায়গাটায় এই যে আপনারা দুজন এখন পরিষ্কার, বিশ্বাস ভেঙেছে, কখনো কি সরি বলা হয়েছে, বা আপনি যে ওকে কষ্টটা দিতে চাননি সেটা কি কখনো করা হয়েছে কিনা। সো ও যাই বুঝুক না, কিন্তু আপনার জায়গা থেকে ওই অ্যাপ্রোচটা আসতে পারে, সেটা আমি ভীষণভাবে প্রয়োজন বোধ করছি, কানেকশনটা সেই জায়গাটায়।
এসব ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি থেরাপির খুব দরকার হয়। মানে পরিবারের মানুষগুলো তো, ওর তো কষ্ট হয়েছে, যিনি আমাদের ফোন কল করেছেন তারও তো অনেক কষ্ট হ্যাঁ। হচ্ছে, তাই না? সো পরিবারের সবাই কিন্তু সাফার করে, ওই মানুষটা তো সাফার করছেই, বাকি মেম্বার্সরাও কিন্তু সাফার করে। তো এই জন্য এই ক্ষেত্রে যদি গোটা ফ্যামিলিকে নিয়ে একটা মানে কাজ, মানে রেগুলারলি একটু থেরাপিতে আনা যায় তাদেরকে, তখন হয়তো ফ্যামিলির মধ্যে যে বন্ধনের কিছুটা একটু হয়েছে বাবার সাথে, একটু রাগ, একটু অভিমান, সেটাও হয়তো কিছুটা দূরীভূত হতে পারে। কারণ আলোচনার মধ্যে দিয়ে তখন বাবার অসহায়ত্বটাও ছেলে হয়তো কিছুটা বুঝতে পারে। তো ফ্যামিলি থেরাপি খুব ইউজফুল হয় এসব জায়গাতে আর কি। ডক্টর ধন্যবাদ ম্যাডাম। যেটা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ফ্যামিলি থেরাপির শুরুটা কিন্তু আসলে এই সিজোফ্রেনিয়া পেশেন্টের ম্যানেজ করতে যেই এই ফ্যামিলি থেরাপি শুরু হয়েছে। এবং আমার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করব, কিন্তু তার আগে একটু বলে নিই যে সিজোফ্রেনিয়া রোগটা কি, আর সিজোফ্রেনিয়া রোগের ক্ষেত্রে আমরা কেন ওষুধের উপরে বেশি নির্ভর করি। তার কারণ হচ্ছে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বেশি দেখি যে ইনসুলিনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয়, এটা একটা উদাহরণ দিলাম আর কি। ঠিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তার যে ডোপামিন, এই ডোপামিনের লেভেলটা বেড়ে যায় ব্রেইনে। তো যখন ব্রেনের বিভিন্ন জায়গায় বেড়ে যায় তখন এই সিজোফ্রেনিয়ার লক্ষণ প্রধানত দুইটা, যে একটা হচ্ছে কানে কথা শোনা এবং একটা সন্দেহ, মানে অমূলক সন্দেহ। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, সরি ইন্টারাপ্ট করছি, ডোপামিন এমনি তো আমাদের হেল্প করে, কিন্তু তাদের ক্ষেত্রে ডোপামিনটা বেশি বেড়ে যায় বিভিন্ন লেভেলে, মানে ব্রেনের এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বেড়ে যায়, যে কারণে এটা মানে নর্মালটা মেনটেন হয় না। তখন আমরা ওষুধ দিয়ে যেটা করি সেটা হচ্ছে যে এই বিভিন্ন লেভেলে যে বেড়ে যায় সেটাকে একটা সাম্যতা নিয়ে আসা হয়। এবং যে কারণে আপনারা দেখেন যে আমরা ওষুধ দেওয়ার পর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর কানে কথা আসা কমে যায় এবং যে অমূলক সন্দেহ, যুক্তি ছাড়া যে সন্দেহ, সেটা চলে যায়। কিন্তু ট্রিটমেন্ট আসলে এখানেই শেষ না। সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট যদি কোয়ালিটি সম্পন্ন করতে হয় তাহলে মানে এই ওষুধের চিকিৎসার পাশাপাশি আপনার ফ্যামিলি থেরাপিটা লাগে। 1, 2 হচ্ছে যে এই যে ভর্তির যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে আমাদের যে টেক্সট বা বিভিন্ন যে মানসিক রোগের যে নীতিগত সিদ্ধান্ত, সেখানে হচ্ছে যখন সিজোফ্রেনিয়ার মতো রোগ হয় তখন যদি ক্ষতিকর হয়, যে সে অন্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, কারণ লোকজনকে যেহেতু সন্দেহ করে সে অ্যাটাক করে বসতে পারে, নিজেকে সে খাওয়া বা জীবনযাপনের আচরণ থেকে বিরত রাখতে পারে। তো সেই সব জায়গা থেকে দেখা যাচ্ছে যে হয় সে নিজের জন্য হুমকি অথবা সে অন্যের জন্য হুমকি। সেই ক্ষেত্রে আমরা মানে ভর্তিটা কম্পালসারি করি। কম্পালসারি মানে হচ্ছে যে এখানে ভর্তি করতে হবে। যদি রোগী ওষুধ খেতে না চায়, তার চিকিৎসার একটা উপায় হচ্ছে তাকে ভর্তি করে ইনজেকশন দিয়ে এই চিকিৎসাটা করা, কারণ ওই ডোপামিন লেভেলটাকে কমায় নিয়ে আসতে হবে। এবং ডোপামিন লেভেলটা যখন কমে যায় তখনই অ্যাকচুয়ালি ফ্যামিলি থেরাপির প্রশ্নটা চলে আসে, কারণ তখন রোগীর মধ্যে ইনসাইট ডেভেলপ করে। ইনসাইট হচ্ছে এরকম একটা জিনিস যে হ্যাঁ, আমার একটা রোগ হয়েছে, আমি বুঝতে পারলাম যে আমি আসলে এই আচরণগুলো এই রোগের জন্য করছিলাম। তো এই লেভেলটা যখন আসে, কারণ রোগ যখন অ্যাকিউট পর্যায়ে থাকে, মানে চরম পর্যায়ে থাকে, তখন এই ইনসাইটটা থাকে না, রোগী বুঝতে পারে না যে তার একটা রোগ আছে। কিন্তু যখন ওষুধ পেয়ে সে ভালো হতে শুরু করে তখন একটা লেভেলে যে তার ইনসাইটটা আসে, সে বুঝতে পারে যে আমি অসুস্থ ছিলাম, আমার এই যে লক্ষণগুলো মানে এমনি এমনি হতো বা আমি মানে কারণ ছাড়াই হতো। এটা যখন বুঝতে পারে তখন ফ্যামিলি থেরাপির দরকার পড়ে। সেই সময় কিন্তু রোগীকে ছাড়াও তো ফ্যামিলি থেরাপি করা যায়। না, সেটা করা যায়, কিন্তু আমি বলছি যে রুগীকে নিয়ে ফ্যামিলি থেরাপির যে জিনিসটা, সেই মানে আমরা যদি বলি যে আপনি একটা গল্প শেষ করে দিবেন, মানে গল্পটা তো একটা উপসংহার আছে। আমি যে গল্পটা শুরু হলো যে সে এরকম মানসিক কিছু লক্ষণ দেখা দিচ্ছে, তারপর সে তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, সে নিজেও বুঝতে পারতেছে না এবং পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তখন তার সেফটির জন্য আমি হসপিটালে ভর্তি করলাম, এটা গল্পের সূচনা। তারপর তার মধ্যে এই রোগটার মাত্রা কমে আসলো, সে বুঝতে শুরু করলো যে না, আমার এটা একটা রোগ ছিল। তখন আমার উপসংহারে যে এই মানে ফ্যামিলি থেরাপিটা দরকার, যে হ্যাঁ, তুমি যে বুঝতে পারছো যে ওষুধটা তোমার জন্য, তুমি যে ভালো বোধ করছো সেটা কিন্তু এই ওষুধ খাওয়ার জন্য হয়েছে। তুমি যে এতদিন কথা শুনতা সেটা কেউ তোমাকে বলতো না, তুমি যে এতদিন সন্দেহ করতে কেউ তোমার চক্রান্ত করে নাই, কিন্তু এই ওষুধ খাওয়ার পর তোমার মধ্যে থেকে এটা চলে গেছে এবং ওই ডোপামিন লেভেলটা সঠিক মাত্রায় নিয়ে আসার পরেই তোমার এই পরিবর্তনটা হচ্ছে। এই ধারণাটা রোগীর মধ্যে দেওয়া বা রোগীকে সেটা বুঝতে সাহায্য করা, সেটা যেমন দরকার। প্লাস হচ্ছে যে তোমাকে যে ভর্তি করা হয়েছিল সেই ক্ষেত্রে তারা মানে কম্পালসারি এই কারণে ভর্তি করছে, মানে নিরুপায় হয়ে,
কিন্তু সেটা তোমার পক্ষেই যাচ্ছে, সেই বিষয়টা তার মধ্যে, তার বুঝের মধ্যে আনা। কারণ গবেষণায় দেখা গেছে যে রুগী যদি কোনো রকম সাইড এফেক্টের কারণে হোক বা যে কোনো কারণে হোক ওষুধ খেতে না চায়, সেই রুগী কিন্তু পরে আর যে ওষুধ খেতে চায় না। আমি চিকিৎসা অবস্থায় যদি দেখি যে না, সে ওষুধ খাওয়ার প্রতি একটা গড়িমসি করছে, সেটা কিন্তু পরবর্তীতে যে দেখা যাচ্ছে যে তাকে যখন একা ছেড়ে দেওয়া হবে তখন সে ওষুধ খাবে না। অথবা চিকিৎসার কোনো পর্যায়ে যদি সে আত্মীয় স্বজনকে সন্দেহ করতে থাকে, যেটা যৌক্তিক, এতদিন ছিল অযৌক্তিক, কিন্তু আমাকে জোর করে ভর্তি করছে বা চিটিং করে আমাকে ভর্তি করছে, এটা তো যৌক্তিক, কারণ এটা তো আসলেই করা হয়েছিল, তাকে একটা বলে তো আমি ভর্তি করে দিছিলাম। তো এই কথাগুলো কিন্তু তখন যেহেতু তার ওই জ্ঞানটা ফিরে আসে, তখন কিন্তু সেই বিষয়গুলোকে নেগেটিভলি দেখতে শুরু করে। তো ওইটা ফ্যামিলি থেরাপির মাধ্যমে দূর করে দেওয়া। প্লাস পাশাপাশি আরও একটা কাজ হচ্ছে, যেটা আমাদের ফ্যামিলি থেরাপি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমাদের রুগীর প্রতি অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে যে সে এইটা পারবে ওইটা পারবে, যেটাকে আমরা হাই এক্সপ্রেসড ইমোশন বলি, যে আমরা অতিমাত্রায় তার প্রতি চাওয়াটা তৈরি হয় ফ্যামিলির, সেটা কমায় নিয়ে আসাও কিন্তু এই ফ্যামিলি থেরাপির মাধ্যমে সম্ভব। মানে যে বন্ডিংটা লুজ হয়ে যাচ্ছে এই অসুস্থতার জন্য, সেই বন্ডিংটাকে আবার রিএস্টাবলিশ করা এবং ফ্যামিলির মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, যেটা ফ্যামিলি থেরাপি বা ফ্যামিলি কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা করে থাকি। তো এই কাজগুলো যদি ধাপে ধাপে না করা হয়, তাহলে চিকিৎসাটা অসম্পূর্ণ থেকে যায়। সেটাও যে রোগীকে ছাড়াও পরিবারের কোনো হয় না, অনেক সময় উত্তেজক কিছু থাকে পরিবারের মধ্যে, হয়তো সম্পর্কের কিছু অসুবিধা আছে, সেটা কিন্তু এই রোগীদেরকে আবার অসুখটা বাড়িয়ে দেয়। তো সেই জন্য রোগীকে ছাড়াও কিন্তু ফ্যামিলি থেরাপি সেটাও করা যেতে পারে, কিন্তু সেটা রোগীকে নিয়ে তো করা সম্ভব, করলে অবশ্যই আরেকটা বিষয় ইনক্লুডেড হচ্ছে। কিন্তু when the patient is inside the hospital, তখন যদি ফ্যামিলিকে নিয়ে থেরাপিস্টরা বসেন, তখন হয় কি ফ্যামিলির ডাইনামিকটা নিয়েও একটা ইমপ্রুভমেন্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে ওই যে স্ট্রেসরগুলোকে কমানো যায়, স্ট্রেসরগুলোকে কমায় নিয়ে আসা যায়, প্লাস রোগীর অ্যাওয়ারনেসের মধ্যে চলে আসে যে কেন তার এই চিকিৎসাটা দরকার। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে ফ্যামিলির সাথে যে বন্ডিংটা, এইটা তৈরি হওয়াটা মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সব মিলায় যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে মানে আপনি একটা মানে মানে একটা সুন্দরভাবে শেষ করা গেল চিকিৎসাটা, সমাপ্তি যেটা, যে হ্যাঁ চিকিৎসাটা এই পর্যায়ে, যে এরপর হসপিটালের চিকিৎসা দরকার পড়তেছে না, আপনি বাসায় যে ওষুধগুলো খাবেন, প্লাস ফ্যামিলির যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনগুলোও দেখা যাচ্ছে যে একটা সঠিক মাত্রায় চলে আসে, যেটা তার পরবর্তীতে রোগে পড়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তো এই সব কিছুই আসলে মানে সিজোফ্রেনিয়ার চিকিৎসার মধ্যে পড়ে। কিন্তু আমরা যদি এটা বাদ দিয়ে শুধু ওষুধের উপর নির্ভর করি, তাহলে চিকিৎসাটা মানে কোয়ালিটি সম্পন্ন হয় না। ছোট্ট একটা পয়েন্ট জাস্ট অ্যাড করি, যে ফ্যামিলি কেয়ার গিভার যারা, বিশেষ করে ডিসঅর্ডারের ক্ষেত্রে কেয়ার গিভাররাও কিন্তু অনেক ধরনের স্ট্রেসফুল টাইমের মধ্যে দিয়ে যায়। এগুলো মানে হ্যান্ডেল করা, কোঅপারেট করা, পেশেন্স রাখা ভীষণ একটা ধৈর্য, মানে খুবই কঠিন। সো সেই জায়গাটায় অনেক ক্ষেত্রে তাদেরও ইন্ডিভিজুয়াল হেল্প দরকার হয়, বা ফ্যামিলি থেরাপির মধ্য দিয়ে হলেও। সো তাদের কেয়ার নেওয়াটাও ভীষণ জরুরি। এবং এটা আসলে খুব মানে হয় না, একটা থ্যাঙ্কসলেস জব তো না, আমি করছি, কিন্তু করাটা আবার অনেক বড়। সো ওই টেক কেয়ারটা ভীষণ দরকার। সেটাই, মানে গোটা জিনিসটাকে মানে একসঙ্গে নিয়ে কাজ করা দরকার আর কি। তো দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ হয়ে গেছে সময় আজকে। তো আমরা ভূমিকম্প আর অসুস্থতা নিয়ে কথা বললাম, তো আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, একদম বিদায় নেবার সময় হয়ে গেছে, শেষ ঘন্টা বেজে গেছে। তো আমরা এখন আমাদের বিদায় নিতে হবে। তো আর আজকে আমরা আগামী অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা এখানেও ফোনে পাই যে শিশুর আচরণগত কিছু সমস্যা নিয়ে আমাদের অভিভাবকরা ফোন করেন আমাদেরকে, যে তার কিছু আচরণগত সমস্যা হচ্ছে এবং তারা বুঝতে পারছেন না যে মানে আচরণগত সমস্যা মানে সে হয়তো বেশি জেদ করছে, বেশি রাগ করছে, বা হয়তো মানে কিছু কাউকে হয়তো বকাবকি করছে, এরকম অনেক ধরনের তার ডিসফাংশনাল বিহেভিয়ারের কথা বলেন আমাদের প্যারেন্টসরা। তো এরকম যদি কোনো মানে বয়ঃসন্ধিতে থাকা কোনো শিশুর যদি সমস্যাগুলো হয়, আমরা বয়ঃসন্ধিতেই বেশি শুনি এগুলো। তো এই রকম যদি হয় তখন পুরো পরিবারের কাঠামোটি বুঝতে পারার প্রয়োজন এত বেশি কেন? শুধু ওই মানুষটাকে নিয়ে কাজ করলে কি যথেষ্ট হবে, নাকি গোটা পরিবারের কাঠামোটা নিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।